ডঙ্কিনসন সাহেবের জায়গায় যে নতুন ম্যাজিস্ট্রেট এসেছেন তিনি লিখেছেন, তোমরা লোকজন নিয়ে এসো। যেখানে যত নীলকুঠির সাহেব ছিল, গিয়ে দেখি যমুনার ধারে আম বাগানে তাঁবু সব সারি সারি, লোকজন, ঘোড়া, আসবাব, বন্দুক। ওদিকে সরকারি সৈন্য এসেছে, তাদের তাঁবু। সে এক এলাহি কাণ্ড। আমার তো গিয়ে ভারী মজা লাগতে লাগলো। প্রসন্ন চক্রবর্তী আমিন গিয়েছিল, সে বড় দুঁদে। বললে, আমি দেখে আসি তিতুমির কোথায় কিভাবে আছে। আমাদের কারো ভয় হয়নি। যুদ্ধই তো হলো না। একটা বাঁশের কেল্লা বাঁধিয়েছে যমুনার ধারে। অনেক সাহেব জড়ো হয়েছিল। বোয়ালমারি, পাঞ্চিতে, রঘুনাথগঞ্জ, পালপাড়া, দিঘরে, বিষ্ণুপুর সব কুঠির সাহেব লোকজন নিয়ে এসেছে। বন্দুক, গুলি, বারুদ, মুরগি, হাঁস, খাসি জোগাচ্ছে গায়ের লোকে। একটা মেয়ে ছেলেকে এমন মার মেরেছে তিতুমিরের লোক যে তার নাক মুখ দিয়ে রক্ত ঝোঁঝালি দিয়ে পড়ছিল। তিতুমিরের কেল্লা ছিল 1 কোষ 3 পথ দূরে। আমরা ছিলাম একটা আম বাগানে। যুদ্ধ কেমন হলো? তিতুমির বলেছিল তার লোকজনদের, সাহেবদের গোলাগুলিতে তার কিছুই হবে না। সরকারের সেপাহীরা প্রথমবার ফাঁকা আওয়াজ করে। তিতুমির তার লোকজনদের বললে, গোলাগুলি সব খেয়ে ফেলেছে। তখন আবার গুলি পুড়ে বন্দুক ছোঁড়া হলো। 22 জন লোক ফোঁত। তখন বাকি সবাই টেনে দৌড় মারলে। তিতুমিরকে বেঁধে চালান দিলে কলকাতা। মিটে গেল লড়াই। তারপর আমরা সব চলে এলাম। নীলমণি সমাদ্দার তামাক খেতে খেতে বললেন, আমরা সব ভেবে খুন, না জানি কি মস্ত লড়াইয়ের মধ্যে গেল রাজারাম দাদা। আরে তুমি হলে গিয়ে গাঁয়ের মাথা, তুমি গাঁয়ে না থাকলে মনটা ভালো লাগে? শ্যামবাগদির বড় মেয়ে কুসুম বেরিয়ে গেল ওর ভগ্নিপতির সঙ্গে। মামুদপুর থেকে ওর বাবা ওকে ধরে নিয়ে এলো। তার বিচার ছিল পরশু। তুমি না থাকাতেই হলো না। আজ আবার হবে শুনছি। সন্ধেবেলা এলো শ্যামবাগদি ও তার মেয়ে কুসুম। রাজারাম বললেন, কি গা শ্যাম, মেয়েটারে নিয়ে এলাম কর্তাবাবু, যা হয় বিচার করুন। রাজারাম বিজ্ঞ বিষয়ী লোক। হঠাৎ কোনো কথা না বলে বললেন, তোর মেয়ে কোথায়? ওই যে আড়ালে দাঁড়িয়ে। শোন, ও খুশি। কুসুম সামনে এসে দাঁড়ালো। 18 থেকে 20-র মধ্যে বয়স, পূর্ণ যৌবনা, নিটোল সুঠাম দেহ, এক ঢাল কালো চুল মাথায়, কালো পাথরে কুঁদে তৈরি করা চেহারা, আশ্চর্য সুন্দর চোখ দুটি, মুখখানি বেশ। রাজারাম কেবল গয়া ম্যামকে এত সুঠাম দেখেছেন। মেয়েটার চোখে ভারী শান্ত সহজ দৃষ্টি। রাজারাম ভাবলেন, বেশ দেখছি যে, ধুকরির মধ্যে খাসা চাল। বড় সাহেব যদি একবার দেখতে পায় তাহলে লুফে নেয়। নাম কি তোর? কুসুম। কেন চলে গেছিলি রে? কুসুম নিরুত্তর। বাবার বাড়ি ভালো লাগে না কেন? কুসুম ভয়ে ভয়ে চোখ তুলে রাজারামের দিকে চেয়ে বললে, মোরে পেট ভরে খেতে দেয় না সৎমা, মোরে বকে, মারে। মোর ভগিনপোত বললে মোরে বাড়ি কিনে দেবে, মোরে ভালো মন্দ খেতে দেবে। দিয়েছিল। মরে গিয়ে ধরে আনলে বাবা, কখন মরে দেবে? আচ্ছা, ভালো মন্দ খাবি তুই? থাক আমার বাড়ি। থাকবি? না। কেন রে? মোর মন কেমন করবে। কার জন্যি? বাবাকে ছেড়ে তো গিয়েছিলি, সৎমা বাড়িতে। কার জন্যি মন কেমন করবে রে? কুসুম নিরুত্তর। ওর বাবা শ্যামবাগদি এতক্ষণ দেওয়ান রাজারামের সামনে সমীহ করে চুপ করেছিল। এইবার এগিয়ে এসে বললে, মুই বলি শুনুন কর্তাবাবু, আমার এ পক্ষের ছোট ছেলেটা ওর বড় নেওটো, তার জন্যই ওর মা মন কেমন করে বলছে। তাই যদি হবে তবে তারে ছেলে আবার পালিয়েছিলি তো, সে কেমন কথা হলো? তোদের বুদ্ধি শুদ্ধি আলাদা। কি বলে কি করে আবোল তাবোল, না আছে মাথা না আছে মুন্ডু। থাকবে আমার বাড়ি, ভালো মন্দ খাবি, বেশ খাটতে হবে না। গোয়াল গোবর করবি সকালবেলা। শ্যামবাগদি বললে, থাক কর্তাবাবুর বাড়ি, সব দিক থেকেই তোর সুবিধে হবে। রাজারাম জগদম্বাকে ডেকে বললেন, ওগো শোনো, এই মেয়েটি আমাদের এখানে থাকবে আজ থেকে। ও একটু ভালো মন্দ খেতে ভালোবাসে। মুরগি আছে ঘরে? জগদম্বা বিস্ময়ের দৃষ্টিতে ওদের দিকে চেয়েছিলেন। বললেন, ও তো বাগদিপাড়ের কুশি না? ও ছেলেবেলায় আমাদের বাড়িতে কত এসেছে ওর দিদিমার সঙ্গে, মনে পড়ে না? হারে। কুসুম ঘাড় নেড়ে বললে, মুই তখন ছেলে মানুষ ছিলাম, মোর মনে নেই।
থাকবে আমাদের বাড়ি? হ্যাঁ, বেশ থাক। চিড়ে মুরগি খাবে? আয় চল রান্নাঘরের দিকে। রাজারাম বললেন, মেয়ের মতো থাকবি আর গোয়াল পস্কার মস্কার করবি। তোর মার কাছে চাবি, যা যখন খেতে ইচ্ছা হবে। নারকোল খাবি তো নারকোল কত আছে, কুড়ে নিয়ে খাস। মুরগি মাখা আছে ঘরে, খাবার জন্য নাকি আবার কেউ বেরিয়ে যায়। আমার বাড়ির জিনিস খেয়ে গায়ের লোক এলিয়ে যায়, আর আমার গায়ের মেয়ে বেরিয়ে যাবে পেট ভরে খেতে পায় না বলে। তোর এ পক্ষের বউটাকেও বলবে শাম, কাজটা ভালো করেনি। বলি ওর মানি যখন, তখন ক্যাডা ওরে দেখবে বল? শ্যাম বিরক্তি দেখিয়ে বললে, বলবে না সে সুমন্দির স্ত্রীর কথা? মোর হাড় ভাজা ভাজা করে ফেললে। মুই মাঠ থেকে ফিরলি মোরে বলে না যে দুটো চাল ভাজা খা। রোজ পান্তা ভাত, রোজ পান্তা ভাত। মুই বলি দুটো গরম ভাত মোরে দে, সেই সূর্যি ঘুরে যাবে তখন দুটো ঝিঙে ভাতে দিয়ে ভাত দেবে। মরেও না যে, না হয় আর একটা বিয়ে করি। কুসুম মুখ টিপে হাসছে। বাবার কথায় তার খুব আমোদ হয়েছে বোধহয়। রামকানাই কবিরাজ খেজুর পাতার চট পেতে দিলেন ভবানী বাড়ুজ্যেকে। বললেন, জামাইবাবু, আসুন আসুন। কি করছিলেন? ইসের মূল সেদ্ধ করব, তার জোগাড় করছি। এত বর্ষায় কোত্থেকে? সন্ধ্যা হবার দেরি নেই। অঝোরে বৃষ্টিপাত হচ্ছে শ্রাবণের মাঝামাঝি। এ বাদলা 3 দিন থেকে সমানে চলছে। তিতপল্লা গাছের ঝোপ বৃষ্টিতে ভিজে কেমন অদ্ভুত দেখাচ্ছে। মাটির পথ বেয়ে জলের স্রোত চলেছে ছোট ছোট নালার মতো। বৃষ্টির শব্দে কান পাতা যায় না। বাগদিপাড়ার নলে বাগদি, অধর সর্দার, অধর সর্দারের 3 জোয়ান ছেলে ভেঁপু, মালি, এরা সব ঘুনি আর পোলো নিয়ে বাঁধালে জলের তোরে হাঁটু পর্যন্ত ডুবে মাছ ধরার চেষ্টা করছে। বৃষ্টির গুঁড়ো ছাঁটে চারিধারে ধোয়া ধোয়া। রামকানাইয়ের ঘরের পেছনে একটা সোঁদালি গাছে এখনো 2-1 ঝাড় ফুল দুলছে। মাঠে ঘাসের উপর জল বেঁধে ছোট পুকুরের মতো দেখাচ্ছে। পথে জনপ্রাণী নেই কোনো দিকে। ঘরের মধ্যে চালের ফাঁক দিয়ে একটা নতুন তেলাকুচো লতা ঢুকেছে। নতুন পাতা গজিয়েছে তার চারু কমনীয় সবুজ ডগায়। তামাক সাজি বসুন। ভিজে গিয়েছেন যে, গামছাখানা দিয়ে মুছে ফেলুন। এ বর্ষায় 3 দিন আজ বাড়ি বসে। একটু সৎ চর্চা করি এমন লোক এ গায়ে নেই। সবাই ঘোর বৈষয়িক। তাই আপনার কাছে এলাম। আমার কত বড় ভাগ্যে জামাইবাবু। দুটো চিড়ে খাবেন? দেব? গুড় আছে কিন্তু। আপনি যদি খান তবে খাবো। দুজনেই খাবো, ভাববেন না। অতিথি এলেন ঘরে, দেবার কি আছে? কিছুই নেই, যা আছে তাই দিলাম। শিশিনিতে একটু গাওয়া ঘি আছে, মেখে দেব? দেখি, আপনি কিনেছেন না নিজে করেন? রামকানা একটা ছোট্ট শিশি কাঠের জলচৌকি থেকে নিয়ে ভবানীর হাতে দিলেন। বললেন, নিজে তৈরি করি। গয়া ম্যাম একটু করে দুধ দেয়, আমার বাবা বলে। মেয়েটা ভালো। এই মেয়েটা এই শিশিনি এনে দিয়েছে সাহেবদের কুঠি থেকে। যে সবটুকু পরে তাই জমিয়ে ঘি করি। ঘি আমাদের ওষুধে লাগে কি না? অনেক গব্য ঘৃত না মিশিয়ে বাজারের ভরসা ঘি মেশায়, সেটা হলো মিথ্যা আচরণ। জীবন নিয়ে যেখানে কারবার, সেখানে সঠতা প্রবঞ্চনা যারা করে, তারা তেনার কাছে জবাবদিহি দেবে একদিন কি করে? আর কবিরাজ মশাই, দুনিয়াটা চলছে সঠতা আর প্রবঞ্চনার উপরে। চারিধারে চেয়ে দেখুন না, আমাদের এই গাঁয়ে দেখুন, সব কটি ঘুণ বিষয়ী। শুধু গরিবের ওপর চোখ রাঙানি, পরের জমি কি করে ফাঁকি দিয়ে নিবে, পরনিন্দা, পরচর্চা, মামলা এই নিয়ে আছে। কোর ব্যাং হয়ে পড়ে আছে এই মোহগর্তে। রামকানাই ততক্ষণে গাওয়া ঘি মাখালেন চিড়েতে। গুড় পারলেন শিকেতে ঝুলনো মাটির ভাঁড় থেকে। পাথরের খোঁড়াতে ঘি মাখা কাঁচা চিড়ে রেখে ভবানী বাড়ুজ্যেকে খেতে দিলেন। ভবানীকে বললেন, কাঁচা লঙ্কা একটা দেব? দিন একটা। আচ্ছা, একটু আদি সংবাদ শোনাবেন? ভগবান কিরকম, তাকে দেখা যায়? আপনারই বলি, এই ঘরে একলা রাত্রিরই অন্ধকারে বসে বসে ভাবি, ভগবানটা ক্যাডা? উত্তর ক্যাডা দেবে বলুন? আপনি একটু বলুন। ভবানী বাড়ুজ্যে নিজেকে বিপন্ন বিবেচনা করলেন। রামকানাই কবিরাজ সৎ লোক, সত্যসন্ধ লোক।
তাকে তিনি শ্রদ্ধা করেন। এত বড় গম্ভীর প্রশ্নের উত্তর তিনি দেবেন? এই বৃদ্ধের পিপাসু মনের খোরাক যোগাবার যোগ্যতা তার কি আছে? বিশেষ করে বিশ্বের কর্তা ভগবানের কথা যেখানে সেখানে যা তা ভাবে তিনি তার কথা বলতে সংকোচ বোধ করেন। বড্ড শ্রদ্ধা করেন ভবানী বানর্জি যাঁকে, তার কথা এভাবে বলে বেড়াতে তার মাথে। উপনিষদের সেই বাণী মনে পড়ল ভবানীর। অবিদ্যায়ং বহুধা বর্তমানা বয়ং কৃতার্থ ইত্যভিমন্যন্তেবালা। নানা প্রকার অজ্ঞানতায় ও মূঢ়তায় নিজেকে ডুবিয়ে রেখেও অজ্ঞানী ব্যক্তি ভাবে আমি বেশ আছি, আমি কৃতার্থ। তিনিও কি সেই দলের একজন নন? এই বৃদ্ধ ব্রাহ্মণ তার চেয়ে উপযুক্ত লোক নয়? এ কি সে দলের একজন নয় যারা তপশ্রদ্ধে যো বৎসরণ্যে শান্তবিদ্যাংশ ভৈক্যচর্যাং চরন্ত সূর্যদারেন তে বিরজ প্রয়ন্তি যথামৃত স্বপুরুষো হব্বায়ত। ভিক্ষাবৃত্তি অবলম্বন করে যে সকল শান্ত জ্ঞানী ব্যক্তি অরণ্যে বাস করেন, শ্রদ্ধার সঙ্গে তপস্যায় নিযুক্ত থাকেন, সেই সব নিরাসক্ত নির্লোভ ব্যক্তি সূর্য দ্বার পথে সেইখানে যান যেখানে সেই অব্যয়াত্মা অমৃতময় পুরুষ বিদ্যমান। ভবানী বাড়ুজি কি কামারের দোকানে ছুঁচ বিক্রি করতে আসেননি? তিনি বিনীতভাবে বললেন, আমার মুখে কি শুনবেন? তিনিই বিরাট, তিনি এই সমুদয় বিশ্বের স্রষ্টা, তিনি অক্ষর ব্রহ্ম, তিনি প্রাণ, তিনিই বাক্য, তিনিই মন। তদেতদক্ষরং ব্রহ্ম স প্রাণস্তদুবাংমন তদেতৎ সত্যং তদমৃতং তদেদ্ধব্যাং সম্যবিধিত্তি। রামকানাই কবিরাজ সংস্কৃতে নিতান্ত অনভিজ্ঞ নন। কথা শুনতে শুনতে চোখ বুজে ভাবের আবেগে বলতে লাগলেন, আহা আহা আহা। তিনি ভবানীর হাত দুটি ধরে বললেন, কি কথাই শোনালেন জামাইবাবু, এসব কথা কেউ এখানে বলে না। মনটা আমার জুড়িয়ে গেল, বড্ড ভালো লাগে এসব কথা, বলুন বলুন। ভবানী বাড়ুজ্জে নম্রভাবে সশ্রদ্ধ সুরে বলতে লাগলেন, অনরণীয়ান্মোহত মহিয়ান না আস্যজন্তুর্নিহিতং গুহায়ং। তিনি ক্ষুদ্র থেকেও ক্ষুদ্রতর, মহৎ থেকেও মহৎ। ইনি সমস্ত প্রাণীর হৃদয়ের মধ্যেই বাস করেন। আসীন দূরং ব্রজতি, উপবিষ্ট হয়েও তিনি দূরে যান। শয়ান জাতি সর্বত, শুয়ে থেকেও তিনি সর্বত্র যান। যদর্চিমত যদনুভহনু যস্মিন লোকা নিহিতা লোকিনষ্ট। যিনি দীপ্তিমান, যিনি অণুর চেয়েও সূক্ষ্ম, যার মধ্যে সমস্ত লোক রয়েছে, সেই সব লোকের অধিবাসীরা রয়েছে। রামকানাই চিড়ে খেতে খেতে চিড়ের বাটিটি ঢেলে একপাশে সরিয়ে রেখেছেন। তার ডান হাতে তখন একটা আধ খাওয়া কাঁচা লঙ্কা, মুখে বোকার মতো দৃষ্টি, চোখ দিয়ে জল পড়ছে। ছবির মতো দেখাচ্ছে সমস্তটা মিলে। ভবানী বাড়ুজ্জে বিস্মিত হলেন ওর জলে ভরা টসটসে চোখের দিকে তাকিয়ে। খালের ওপারে বাবলা গাছের মাথায় সপ্তমীর চাঁদ উঠেছে পরিষ্কার আকাশে, হুতুম প্যাঁচা ডাকছে নলবনের আড়ালে। ভবানী অনেক রাত্রে বাড়ি রওনা হলেন। শরতের আকাশে অগণিত নক্ষত্র, দূরে বনান্তরে কাঠঠোকরারা তন্দ্রাস্তব্ধ রব, কচিত বা দু একটা শেয়ালের ডাক, সবাই যেন তার কাছে অতি রহস্যময় বলে মনে হচ্ছিল। আজ ভগবানের নিভৃত নিস্তব্ধ রসে তার অন্তর অমৃতময় হয়েছে বলে তার বারবার মনে হতে লাগলো। রহস্যময় বটে, মধুরও বটে। মধুর ও রহস্যময় ও বিরাট ও সুন্দর ও বড় আপন সে দেবতা, একমাত্র দেবতা, আর কেউ নেই, যিনি অশব্দ, অস্পর্শ, অরূপ, অব্যয়, অরস ও অগন্ধ, অনাদি ও অনন্ত। তার অপূর্ব আবির্ভাবে নৈশ আকাশ যেন থমথম করছে। এসব পাড়া গায়ে সেই দেবতার কথা কেউ বলে না। বধির বনতলে ওদের পাশ কাটিয়ে চলে যায়। নক্ষত্র ওঠে না, জ্যোৎস্নাও ফোটে না। সবাই আছে বিষয় সম্পত্তির তালে, দুহাত এগিয়ে ভেরেন্ডা কচা পুঁতে পরের জমি ফাঁকি দিয়ে নেবার তালে। হে শান্ত, পরম ব্যক্ত অব্যক্ত মহাদেবতা, সমস্ত আকাশ যেমন অন্ধকারে ওতপ্রোত,
তেমনি আপনাতেও তুমি দয়া করো, সবাইকে দয়া করো। খোকাকে দয়া করো, তাকে দরিদ্র করো, ক্ষতি নেই। তোমাকে যেন সে জানে। ওর 3 মাকে দয়া করো। তিলু স্বামীর জন্য জেগে বসেছিল। রাত অনেক হয়েছে। এত রাতে তো কোথাও থাকেন না উনি। বিলু ও নীলু বারবার ওদের ঘর থেকে এসে জিজ্ঞেস করছে। এমন সময় নীলু বাইরের দিকে উঁকি মেরে বললে, ওই যে মূর্তিমান আসছেন। তিলু বললে, শরীর ভালো আছে, দেখেছিস তোরে? বলে তো মনে হচ্ছে। বলি ও নাগর, আবার কোন বিন্দে বলির কুঞ্জে যাওয়া হয়েছিল শুনি? বড়দিকে কি আর মনে ধরছে না? আমাদের না হয় নাই ধরল। ভবানী এগিয়ে এসে বললেন, তোমরা সবাই মিলে এমন করে তুলেছ যেন আমি সুন্দরবনে বাঘের পেটে গিয়েছি। রাতে বেড়াতে বেরোবার জো নেই। রামকানাই কবিরাজের বাড়ি ছিলাম। বিলু বললে, সেখানে কি আজকাল গাঁজার আড্ডা বসে নাকি? নীলু বললে, নইলে অত রাত অবধি সেখানে কি হচ্ছিল? তিলু বোনদের আক্রমণ থেকে স্বামীকে বাঁচিয়ে চলে। কোনো রকমে ওদের বুঝিয়ে সুঝিয়ে ঘরে পাঠিয়ে দিয়ে স্বামীর হাত পা ধোবার জল এনে দিলে। বললে, পা ধুয়ে দেব? পায়ে যে কাদা। ওই মালসি কাঁটাতলার কাছে ভীষণ কাদা। কি খাবেন? কিছু না, চিড়ে খেয়ে এসেছি কবিরাজের বাসা থেকে। না খেলে হবে না। ও বেলার চাল কুমড়োর শুক্তনি রাখতে বলেছিলেন, রয়েছে। সে কে খাবে? একসরা শুক্তনি রেখে দিয়েছিল নীলু। ও বড্ড ভালোবাসে আপনাকে। আচ্ছা দাও। খোকনকে কি খাইয়েছিলে? দুধ। কাশি আর হয়নি? শুটগুঁড়ো গরম জলে ভিজিয়ে খেতে দিয়েছি। ভবানী বাড়ুজি খেতে বসে তিলুকে সব কথা বললেন। তিলু শুনে বললে, উনি অন্যরকম লোক। সেদিনও ওই কথা জিজ্ঞেস করেছিলেন, মনে আছে? আপনি সেদিন পড়িয়েছিলেন, পুরুষান্ন পরং কিঞ্চিৎ। তার চেয়ে বড় আর কিছু নেই। এই তো মানে। ঠিক। আমিও ভাবি, ঘরের কাজে ব্যস্ত থাকি, সব সময় পেরে উঠিনি। আপনি আমাকে আরো পড়াবেন। ভালো কথা। আমাদের 2 আনা করে পয়সা দেবেন। কেন? কাল তেরের পালুনি, বনভোজনে যেতে হবে। আমিও যাব। তা কি যায়? কত বৌঝি থাকবে? আচ্ছা, তেরের পালুনির দিন বৃষ্টি হবেই। আপনি জানেন? বাজে কথা। বাজে কথা নয় গো, আমি বলছি ঠিক হবে। তোমারও এসব কুসংস্কার কেন? বৃষ্টির সঙ্গে কি কার্যকারণ সম্পর্ক থাকতে পারে বনে বসে খাওয়ার? আচ্ছা, দেখা যাক আপনার পণ্ডিতি কতদূর টেকে। ভাদ্র মাসের 13ই আজ। ইছামতির ধারে তেরের পালনি করবার জন্য 5পোতা গ্রামের বৌঝিরা সব জড়ো হয়েছে। নালুপালের স্ত্রী তুলসীকে সবাই খুব খাতির করছে, কারণ তার স্বামী অবস্থাপন্ন। তেরের পালনি হয় নদীর ধারে এক বহু পুরনো জিউলি গাছে আর কদম গাছের তলায়। এই জিউলি আর কদম গাছ দুটো একসঙ্গে এখানে দাঁড়িয়ে আছে যে কতদিন ধরে, তা গ্রামের বর্তমান অধিবাসীদের মধ্যে কেউ বলতে পারে না। অতি প্রাচীন লোকদের মধ্যে নীলমণি সমাদ্দারের মা বলতেন, তিনি যখন নববধূ রূপে এই গ্রামে প্রবেশ করেছিলেন আজ থেকে 76 বছর আগে, তখনও তিনি তার শাশুড়ি ও দিদি শাশুড়ির সঙ্গে এই গাছতলায় তেরের পালনির বনভোজন করেছিলেন। গত বছর 85 বছর বয়সে নীলমণির মা দেহত্যাগ করেছেন। মেয়েরা পাড়া হিসেবে বিভিন্ন দলে ভাগ হয়ে বিভিন্ন জায়গায় বনভোজনের আয়োজন করছে। এখানে আর রান্না হয় না। বাড়ি থেকে যার যার যেমন সঙ্গতি খাবার জিনিস নিয়ে এসে কলার পাতা পেতে খেতে বসে। মেয়েরা ছড়া কাটে, গান গায়, উলু দেয়, শাঁখ বাজায়। এই বনভোজনের একটা চিরাচরিত প্রথাই। তুমি সম্পূর্ণ গৃহস্থ ঘরের বউ, তুমি ভালো জিনিস এনেছো খাবার জন্যে। যারা দারিদ্র্যের জন্য তেমন কিছু আনতে পারেনি, তাদের তুমি ভাগ করে দেবে নিজের আনা ভালো খাবার। এ কেউ বলে দেয় না, কেউ বাধ্যও করে না। এই একটি অলিখিত গ্রাম্য প্রথা, বরাবর চলে আসছে এবং সবাই মেনেও এসেছে। যেমন আজ হলো। তুলসী লাল কস্তা পেরে শাড়ি পরে যতীনের বউ আর বোন নন্দরানীর কাছে এসে দাঁড়ালো। আজ মেলামেশা ও ছোঁয়াছুঁয়ির খুব কড়াকড়ি না থাকলেও বামুন বাড়ির ঝি বউরা নদীর ধার ঘেঁষে খাওয়ার পাত পাতে। অন্যান্য বাড়ির মেয়েরা মাঠের দিকে ঘেঁষে খেতে বসে। যতীনের বউ এনেছে চাল ভাজা, 2টি মাত্র পাকা কলা ও 1 ঘটি ঘোল।
তাই খাবে ওর ননদ নন্দরানী আর ও নিজে। তুলসী এসে বললে, ও স্বর্ণ, কেমন আছো ভাই? ভালো দিদি। খোকা আসেনি? না, তাকে রেখে এলাম বাড়িতে। বড্ড দুষ্টুমি করবে এখানে আনলে। কি খাবা ও স্বর্ণ? এই যে ঘোলটুকু আমার বাড়ি, আজ তৈরি করেছি সকালবেলা। 3 দিনের পাতা সর, একটু খাস তো, নিয়ে যা দিদি। তুলসী ঘোল নেওয়ার জন্য একটা পাথরের খোঁড়া নিয়ে এলো। ওর হাতে 2খানা বড় ফেনি বাতাসা আর 4টি মর্তমান কলা। ও আবার কি দিদি? নাও ভাই, বাড়ির কলা। বড় কাঁদে পড়েল আষাঢ় মাসে, বর্ষার জল পেরিয়ে ছড়া নষ্ট হয়ে গিয়েলো। তিলু বিলু খেতে এসেছে বনে, নীলু খোকাকে নিয়ে রেখেছে বাড়িতে। ওদের সবাই এসে জিনিস দিচ্ছে, খাতির করছে, মিষ্টি কথা বলছে। দুধ, চিনির মঠ, আখের গুড়ের মুড়কি, খই, কলাই, নানা খাবার। ওরা যত বলে নেব না, ততই দিয়ে যায় এ এসে ও এসে। ওরাও যা এনেছিল নীলমণি সমাদ্দারের পুত্রবধূর সঙ্গে সমানে ভাগ করেছে। ও দিদি, কি খাবি ভাই? 2টো চাল ভাজা এনেলাম তাই, আর একটা শসা আছে। দুধ নেই? দুধ কনে পাবো? গায়ে এখনো বিয়োয়নি। এখনো না? কবে বিয়োবে? আশ্বিন মাসের শেষা গোসা। তিলুর ইঙ্গিতে বিলু ওদের দুজনকে চিড়ে, মুড়কি, বাতাসা, চিনির মঠ এনে দিলে। ষষ্ঠী চৌধুরীর স্ত্রী ওদের পাকা কলা দিয়ে গেলেন 6-7টা। ফণী চক্রবর্তীর পুত্রবধূ বললে, আমার অনেকখানি খেজুরের গুড় আছে, নিয়ে আসছি তাই। তিলু বললে, আমি নেব না তাই, ওই ছোট কাকিমাকে দাও, অনেক মঠ আর বাতাসা জমেছে। বিধু দিদি, এবার ছড়া কাটলে না যে, ছড়া কাটো শুনি। বিধু ফণী চক্রবর্তীর বিধবা বোন, 50-এর কাছাকাছি বয়স। একসময় সুন্দরী বলে খ্যাতি ছিল এ গ্রামে। বিধু হাত নেড়ে বলতে আরম্ভ করলে, আজ বলেছে যেতে পান সুপারি খেতে, পানের ভেতর মৌরি বাটা, ইস্কে বিস্কে ছবি আটা, কলকাতার মাথা ঘষা মেদিনীপুরের চিরুনি, এমন খোঁপা বেঁধে দেব চাঁপা ফুলের গাঁথুনি, আমার নাম সরবালা, গলায় দেব ফুলের মালা। বিলু চোখ পাকিয়ে হেসে বললে, কি বিধু দিদি, আমার নামে বুঝি ছড়া বানানো হয়েছে? তোমায় দেখাচ্ছি মজা। বলে চালতে গাছে ভোমরার বাসা, সব কোণ নেই তার এক কোণ ঠাসা। তোমারে আমি, আচ্ছা একটা গান করো না বিধু দিদি। মাইরি, নিধু বাবুর টপ্পা একখান গান গাও শুনি। বিধু হাত পা নেড়ে ঘুরে ঘুরে গাইতে লাগলো, ভালোবাসা কি কথার কথা সই, মন যার সনে গাথা, শুকাইলে তরুবর, বাঁচি কি জড়িতা লতা, মন যার সনে গাথা। ও পাড়ার একটা অল্প বয়সী লাজুক বউকে সবাই বললে একটা শ্যামা বিষয়ক গান গাইতে। বউটি ভজগোবিন্দ বাড়ুজ্যের পুত্রবধূ, কামদেবপুর রত্নেশ্বর গাঙ্গুলির 3য় কন্যা, নাম নিস্তারিণী। রত্নেশ্বর গাঙ্গুলি এদিকের মধ্যে একজন ভালো ডুগি তবলাবাজি। অনেক আসরে বৃদ্ধ রত্নেশ্বরের বড় আদর। নিস্তারিণী শ্যামাবর্ণা, একহারা, বড় সুন্দর ওর চোখ দুটি, গলার স্বর মিষ্টি, সে গাইলে বড় সুস্বরে। নীলবরণী নবীনা বরুণী বা নাগিনী, জড়িত জটা বিভূষিণী, নীলনয়নী যিনি, ত্রিনয়নী কিবা শোভে নিশানাথ নিভাননী। গান শেষ হলে তিলু পেছন থেকে গিয়ে ওর মুখে একখানা আস্ত চিনির মঠ গুজে দিল। বউটির লাজুক চোখের দৃষ্টি নেমে পড়ল, বোধহয় একটু অপ্রতিভ হলো অতগুলো আমোদপ্রিয় বড় বড় মেয়েদের সামনে। বললে, দিদি, ঠাকুর জামাইকে দিয়ে জানগে। তোর ঠাকুর জামাইকে তুই দেখেছিস নাকি? বিলু এগিয়ে এসে বললে, কেন রে ছোট বউ, ঠাকুর জামাইয়ের নাম হঠাৎ কেন? তোর লোভ হয়েছে নাকি? খুব সাবধান, ওদিকে তাকাবি নে। আমরা 3 সতীনে ঝ্যাঁটা দিয়ে দোরগড়ায় বসে পাহারা দেব, বুঝলি তো? ঢুকবার বাগ পাবি কেমন করে? কাছাকাছি সবাই হি হি করে হেসে উঠল। এমন সময় একটা আশ্চর্য ব্যাপার দেখা গেল। ঠিক কি সেই সময় দেখা গেল, স্বয়ং ভবানী বাড়ুজ্যে রাঙা গামছা কাঁধে এবং কোলে খোকাকে নিয়ে আবির্ভূত। নালুপালির স্ত্রী তুলসী বললে, ওই রে,
ঠাকুর জামাই বলতে বলতেই ওই যে এসে হাজির। ভবানী বাড়ুজ্যে কাছে এসে বললেন, বেশ। আমাদের ঘাড়ে ওকে চাপিয়ে দিয়ে, বেশ, ও বুঝি থাকে? ঘুম ভেঙেই মা মা চিৎকার ধরল। অতি কষ্টে বোঝাই, তাই কি বোঝে? খোকা জনতার দিকে বিভ্রান্ত দৃষ্টিতে চেয়ে চেয়ে বললে, মা। বিলু ছুটে গিয়ে খোকাকে কোলে নিয়ে বললে, কেন, নীলু কোথায়? আপনার ঘাড়ে চাপানো হয়েছে কে বললে? নীলুর কোলে বসিয়ে দিয়ে আমি। বৌদিদিরা ডেকে পাঠালো নীলুকে। বড়দাদের শরীর অসুখ করেছে, ও চলে গেল আমার ঘাড়ে চাপিয়ে। বৌঝিরা ভবানীকে দেখে কিসব ফিস ফিস করতে লাগলো জটলা করে। কেউ কথা বলবে না, সে নিয়ম এসব অঞ্চলে নেই। প্রবীণা বিধু এসে বললে, ও বড় মেজ ছোট জামাইবাবু, সব বৌঝিরা বলছে ঠাকুর জামাইকে আজ যখন আমরা পেয়ে গিয়েছি তখন আজ আর ছাড়ছি নে। আমাদের ভবানী বাড়ুজ্যে কথা শেষ করতে না দিয়েই তাড়াতাড়ি হাত জোর করে বললেন, না, মাফ করুন বিধু দিদি, আমি একা পেরে উঠবো না, বয়স হয়েছে। এই কথাতে একটা হাসির বন্যা এসে গেল বৌঝিদের মধ্যে। কারো চাপা হাসি, কেউ খিলখিল করে হেসে উঠল, কেউ মুখ ফিরিয়ে নিয়ে ওদিকে, কেউ ঘোমটার আড়াল থেকে খুব খুব করে হাসতে লাগলো। হাসির সেই প্লাবনের মধ্যে ভাদ্র অপরাহ্নে নদীর ধারে কদম ডালে রাঙা রোদ আর ইছামতির উপরে কাশফুলের দুলুনি, কোথাও দূরে ঘুঘুর ডাক, নিস্তারিণীর কোলে খোকার অর্থহীন বকুনি, সব মিলিয়ে তেরের পালনই আজ ভালো লাগলো নিস্তারিণীর। ঠাকুর জামাই কি আমুদে মানুষটি, আর বয়স হলেও এখনো চেহারা কি চমৎকার। নতুন ম্যাজিস্ট্রেট সাহেব নীলকুঠি পরিদর্শন করতে এসেছিলেন। মিস্টার ডঙ্কিনসন বদলি হয়ে যাওয়ার পর অনেক দিন কোনো ম্যাজিস্ট্রেট নীলকুঠিতে পদার্পণ করেননি। কাজেই অভ্যর্থনার আড়ম্বর একটু ভালো রকমই হলো। খুব খানাপিনা, নাচ ইত্যাদি হয়ে গেল। যাবার সময় নতুন ম্যাজিস্ট্রেট কোলম্যান সাহেব বড় সাহেবকে নিভৃতে কয়েকটি সদুপদেশ দিয়ে গেলেন। Do you read native newspapers? You do. Hard times are ahead, Mr. Shipton. Stuff some wisdom into the brains of your men. You understand? I hope you will not mind my saying so. Explain that to me. I will, presently. আসল কথা, ক্রমশ দিন খারাপ হচ্ছে। দেশি কাগজওয়ালারা খুব হইচই আরম্ভ করেছে। হিন্দু প্যাট্রিয়ট কাগজে হরিশ মুখুজ্জে গরম গরম প্রবন্ধ লিখছে, রামগোপাল ঘোষ নীলকরদের বিরুদ্ধে উত্তেজনাপূর্ণ বক্তৃতা করছে। নেটিভরা মানুষ হয়ে উঠল সেদিন আর নেই, একটু সাবধানে সব কাজ করে যাও। আমাদের উপর গভর্নমেন্ট গোপন সার্কুলার আছে নীল সংক্রান্ত বিবাদে, আমরা যেন যতদূর সম্ভব প্রজাদের পক্ষ টানি। কোলম্যান সাহেবের মোট বক্তব্য হলো এই। পরদিন বড় সাহেব ডেভিড সাহেবকে ডেকে বললে সব কথা। ডেভিড বোধহয় একটু অসন্তুষ্ট হলো, বললে, ইউ সি, I can work and I can do with very little sleep, and I have never wasted time on liking people. Perhaps I'm not clever enough. No, David, we have a stake down here. In this God-forsaken land, you see, what I want to drive at is this. এমন সময় শ্রীরাম মুচি এসে বললে, সাহেব, বাইরে দপ্তরখানায় প্রজারা বসে আছে, খুব হাঙ্গামা বেঁধেছে। হিংনারা রসুলপুরের বাগদিরা খেপেছে, তারা নাকি নীলের মাঠে গরু ছেড়ে দিয়ে নীলের চারা খেয়ে ফেলেছে। ডেভিড লাফিয়ে উঠে বললে, কনেকার প্রজা? হিংনারা? সাদেক মোড়ল আর ছিহরি সর্দার, ওই দুটো বদমাইশের দিকই আমার অনেক দিন থেকে নজর আছে। শাসন কি করে করতে হয় তা আমি জানি। শিপটন সাহেব ভয়ানক রেগে বলে উঠলেন, The devil that is! I will come in with you this time. Will you like to come on a mouse hunt tomorrow morning? Sure, I will. I wonder whether I ever told you these thieving people drove off some of our horses from the village. My stomach. You never did. Well, be ready tomorrow morning. Maybe we would kill off the mice right away. Sure.
পরদিন সকালে এক অভিনব দৃশ্য দেখা গেল। 2 ঘোড়ায় 2 সাহেব, পেছনে আর এক সাদা বড় ঘোড়ায় দেওয়ান রাজারাম রায়, আর একটা বাদামি রঙের ঘোড়ায় প্রসন্ন চক্রবর্তী আমিন এক লম্বা সারিতে চললে। ওদের পেছনে কুঠির লাঠিয়ালদের সর্দার রসিক মল্লিক। লোকে বুঝলে আজ একটা ভয়ঙ্কর দাঙ্গা হাঙ্গামার ব্যাপার না হয়ে আর যায় না। হঠাৎ এক স্থানে প্রসন্ন আমিন টুক করে নেমে পড়ল। হেঁকে রাজারামকে বললে, দেওয়ানজি, একটু এগিয়ে যান, ঘোড়ার জিনটা ঢল হয়ে গেল, কষেনি। তারপর মুখ উঁচু করে দেখলে ওরা বেশ 2 কদম দূরে চলে গিয়েছে। প্রসন্ন চক্রবর্তী ঘোড়াটা কাদের একটা সোঁদালি গাছে বেঁধে রাস্তা থেকে সামান্য কিছু দূরে অবস্থিত একখানা চালা ঘরের বাইরে গিয়ে ডাকলে, গয়া, ও গয়া। ভিতর থেকে গয়ার মা বরদা বাগদিনীর গলা শোনা গেল। ক্যাডাকা বাইরে? প্রসন্ন চক্রবর্তী প্রমাদ শুনল। এই সময় বুড়ি থাকে না বাড়িতে, কুঠিতে ম্যাম সাহেবের কাজ করতে যায়, ছেলে ধরা, ছেলেদের স্নান করানো, এইসব। ও আপদ আজ এখন আবার, আহ, যত হাঙ্গামা কি। প্রসন্ন চক্রবর্তী গলা ছেড়ে বললে, এই যে আমি, ও দিদি। ক্যাডা গা? আমিন বাবু। কি এমন অসময়? বলতে বলতে বরদা বাগদিনী এসে বাইরে দাঁড়ালো। বোধহয় ধান সিদ্ধ করছিল। ধানের হাড়ির কালি হাতে মাখানো, মাথায় ঝাঁটার মতো চুলগুলো চূড়োর আকারে বাঁধা, মুখ অপ্রসন্ন। প্রসন্ন চক্রবর্তী বললে, কে, দিদি? আহ, ভালোই হলো। ঘোড়ার পায়ে কি হয়েছে? হাঁটতে পারছে না। একটু নারকেল তেল আছে? না, নেই। নারকেল তেল বাড়ন্ত। ও, তবে যাই। বরদা বাগদিনী সন্দিগ্ধ দৃষ্টিতে প্রসন্ন আমিনের দিকে চেয়ে চেয়ে দেখলে। প্রসন্ন চক্রবর্তীর কৈফিয়ত সে বিশ্বাস করছে কিনা কে জানে। মেয়ের পেছনে যে লোকজন ঘোরাফেরা করে সে বুঝি সে জানে না? কত অবাঞ্ছিত আবেদন ও প্রার্থনার জঞ্জাল সরিয়ে রাখতে হয় ঝাঁটা হাতে। কচি খুকি নয় বরদা বাগদিনী। আমিন মশাই বলে সন্দেহের অতীত এরা নয়। বয়স বেশি হয়েছে বলেও নয়। অনেক প্রৌঢ়, অনেক অল্প বয়সী, অনেক আত্মীয়কেও সে দেখল, কাউকে বিশ্বাস নেই। প্রসন্ন চক্রবর্তী জোরে ঘোড়া ছুটিয়ে গেল। হিংনারা গ্রামের বাইরে, চারিধারে নীলের ক্ষেত। এমন সময় নীলের চারা বেশ বড় হয়েছে। বড় সাহেবকে ছোট সাহেবকে ডেকে দেখিয়ে বললে, সি হোয়াট দে আর আপ টু। এমন সময় দেখা গেল লাঠি হাতে একটি জনতা বাগদিপাড়া থেকে বেরিয়ে মাঠের আলে আলে ক্রমশ এদিকে এগিয়ে আসছে। দেওয়ান রাজারাম বললেন, সাহেব, ওরা ঘিরে ফেলবার মতলব করছে, চলুন আরো এগিয়ে। ডেভিড বললে, তুমি ফিরে যাও, এদের ঘরে আগুন দিতে হবে, লোকজন নিয়ে এসো। রসিক মল্লিক লাঠিয়াল বললে, কিছু লাগবে না সাহেব, মুই এগিয়ে যাই, দাঁড়ান আপনারা। বড় সাহেব বললে, ইউ স্টে, আমি আর ছোট সাহেব যাইবেন। সরকি আনিয়াছ? না সাহেব, সরকি লাগবে না, মোর লাঠির সামনে 100 লোক দাঁড়াতে পারবে না, আপনি হোঠে আসুন। দেওয়ান রাজারাম ততক্ষণ ঘোড়া এগিয়ে হিংনরা গ্রামের উত্তর কোণের দিকে ছুটিয়েছেন। বড় সাহেব চেঁচিয়ে বললেন, রসিক, তোমার সহিত যাইবে দেওয়ান। কিছুক্ষণ পরে খুব একটা চিৎকার ও আর্তনাদ শোনা গেল। বাগদিপাড়ায় ছোট ছেলে মেয়ে ও ঝি বউদের প্রাণপণ চেঁচাচ্ছে ও এদিক ওদিক দৌড়াচ্ছে। 70 বৎসরের বৃদ্ধ রামধন বাগদি রাস্তার ধারের একটা কাঠের গুঁড়ির উপর বসে তামাক খাচ্ছিল। তার মাথায় লাঠির বাড়ি পড়তেই চিৎকার করে মাটিতে পড়ে গেল। তার স্ত্রী চেঁচিয়ে কেঁদে উঠল। লোকজন ছুটে এলো, হইচই আরম্ভ করলো। কিছুক্ষণ পরে দেখা গেল বাগদিপাড়ায় আগুন লেগেছে। লোকজন ছোটাছুটি করতে লাগলো। লাঠি হাতে জনতা ছত্রভঙ্গ হয়ে দৌড় দিল নিজের নিজের বাড়ি অগ্নিকাণ্ডের হাত থেকে সামলাতে। এটা হলো দেওয়ান রাজারামের পরামর্শ। বড় সাহেবকে ঘোড়ায় চড়ে আসতে দেখে জনতা আগেই পলায়নপর হয়েছিল, কারণ বড় সাহেবকে সবাই জমের মতো ভয় করে। ছোট সাহেব যতই বদমাইশ হোক, অত্যাচারী হোক, বড় সাহেব শিবটন হলো আসল কুটবুদ্ধি শয়তান। কাজ উদ্ধারের জন্য সে সব করতে পারে। জমি বেদখল, জাল, ঘর জ্বালানি, মানুষ খুন, কিছুই তার আটকায় না। তবে বড় সাহেবের মাথা হঠাৎ গরম হয় না। ছোট সাহেবের মতো সে কাণ্ড জ্ঞানহীন নয়, হঠাৎ যাতা করে না।
কিন্তু একবার যদি সে বুঝতে পারে যে এই পথে না গেলে কাজ উদ্ধার হবে না, সে পথে সে ধরবেই। কোনো হীন কাজই তখন তারে আটকাবে না। আগুন তখনই লোকজন এসে নিভিয়ে ফেললে। আগুন দেওয়ার আসল উদ্দেশ্য ছিল জনতাকে ছত্রভঙ্গ করা। সে উদ্দেশ্য সফল হলো। রসিক মল্লিককে সকলে বড় ভয় করে। সে জাতিতে নমশূদ্র, দুর্ধর্ষ লাঠিয়াল ও সর্কি চালিয়ে। আজ বছর ৮-১০ আগে ও নিজের এক ছেলেকে শিয়াল ভেবে মেরে ফেলেছিল সর্কির খোঁচায়। সেটা ছিল পাকা কাঁটালের সময়। ওদের গ্রামের নাম নূরপুর, মোহাম্মদপুর পরগনার অধীনে। ঘরের মধ্যে পাকা কাঁঠাল ছিল, দরমার বেড়ার গায়ে ঠেস দেওয়ানো। ৯ বছরের ছোট ছেলে সন্ধেবেলা ঘরের বেড়ার বাইরে বসে বেড়া ফুটো করে হাত চালিয়ে কাঁঠাল চুরি করে খাচ্ছিল। রসিক খসখস শব্দ শুনে ভাবলে শিয়াল কাঁঠাল চুরি করে খাচ্ছে। সেই ছিদ্র পথে ধারালো সর্কি কাঁটাওয়ালা ফলার নিপুণ চালনায় অব্যর্থভাবে লক্ষ্য বিদ্ধ করল। বালক কণ্ঠের মরণ আর্তনাদে সকলে তেলের পিদিম হাতে ছুটে গেল। হাতে মুখে কাঁঠালের ভুতুড়ি আর চাপা মাখা ছোট্ট ছেলে চিত হয়ে পড়ে আছে। বুক দিয়ে ভলকে ভলকে রক্ত উঠে মাটি ভাসিয়ে দিচ্ছে। চোখের দৃষ্টি স্থির, হাতের বাঁধন আলগা। কেবল ছোট্ট পা দুখানা তখনও কোনো কিছুকে বাধা দেওয়ার ভঙ্গিতে এগিয়ে যাচ্ছে, আবার পিছিয়ে যাচ্ছে। সব শেষ হয়ে গেল তখন। রসিক মল্লিক সে রাতের কথা এখনো ভোলেনি। কিন্তু আসলে সে দস্যু, পিশাচ। টাকা পেলে সে সব করতে পারে। রামু সর্দারকে সে সেই সর্কির কোপে খুন করেছিল বাঁধালের ডাঙায়। নেবাজি মণ্ডলের ভাই সাতু মণ্ডলকে চালকি গ্রামের খড়ের মাঠে এক লাঠির ঘায়ে শেষ করেছিল। এই হেন রসিক মল্লিক ও বড় সাহেবকে একত্র দেখে বাগদিপাড়ার লোক একটু পিছিয়ে গেল। রসিক হাঁক দিয়ে ডেকে বললে, কোথায় রে তোদের ছিহরি সর্দার? পাঠিয়ে দে সামনে। বড় সাহেবের হুকুম, তার মুন্ডুটা সর্কির আগায় গিথে কুঠিতে নিয়ে যাই। মায়ের দুধ খেয়ে থাকিস তো সামনে এসে দাঁড়া বেটা শেয়ালের বাচ্চা। এগিয়ে আয় বনো শুয়োরের বাচ্চা, এগিয়ে আয় নিরি কুকুরের বাচ্চা। তোর বাবারে ডেকে নিয়ে আয় মোর সামনে, ও হারামজাদা। ছিহরি সর্দার লাঠি হাতে এগিয়ে আসছিল। তার বউ গিয়ে তার কাপড় টেনে না রাখলে সে এগিয়ে আসতে ভয় পেত না, তবে খুব সম্ভবত প্রাণটা হারাতো। রসিক মল্লিকের সামনে সে দাঁড়াতে পারত না। খুন জখম যার ব্যবসা, তার সামনে নিরীহ গৃহস্থ লাঠিয়াল কতক্ষণ দাঁড়াবে? ছোট সাহেব বললে, রসিক, বেটা ছিহরি আর সাদেককে ধরে আনতে পারবা? বড় সাহেবের মেজাজ এতক্ষণে কিছুটা ঠান্ডা হয়ে থাকবে। সে বললে, I'm afraid that would not be quite within the bound of law. Let us return. পরে হেসে বললে, sufficient unto the day, the evil thereof. ছোট সাহেব মনে মনে চটল বড় সাহেবের উপর। ভাবলে সে বড় সাহেবের কথা শেষে বলে আমেন, কিন্তু সাহসে কুলিয়ে উঠল না। দেওয়ান রাজারাম ততক্ষণে ঘোড়ার মুখে ফিরিয়েছেন কুঠির দিকে। প্রসন্ন চক্রবর্তীও সেই সঙ্গে ফিরছিল। কিন্তু সে একটা সুঠাম তন্নি ষোড়শী বধূকে আলুথালু অবস্থায় বাঁশবনের আড়ালে লুকিয়ে থাকতে দেখে সেখানে ঘোড়া দাঁড় করালে। কাছে লোকজন ছিল না কেউ। বউটি ভয়ে জড়সড় হয়ে বাঁশবনের ওদিকে ঘুরে যাবার চেষ্টা করতে প্রসন্ন চক্রবর্তী গলার সুরকে যতদূর সম্ভব মোলায়েম করে জিজ্ঞেস করলে, ক্যাডা গা তুমি? উত্তর নেই। বলি, ভয় কি গা? আমি কি সাপ না বাঘ? তুমি ক্যাডা? উত্তর নেই। আর্ত কান্নার শব্দ শোনা গেল। প্রসন্ন আমিন চট করে একবার চারদিকে চেয়ে দেখে ঘোড়াটা বাঁশঝাড়ের ওপরে বউটির কাছে ঠেসে চালিয়ে দিলে। কিন্তু সেও বাগদিপাড়ার বউ। বেগতিক বুঝে সে এক মরিয়া চিৎকার ছেড়ে দৌড়ে বেশি জঙ্গলের দিকে পালালো। সেই কাঁটা বনের মধ্যে ঘোড়া চালানো সম্ভব নয়। সুতরাং ফিরতেই হলো প্রসন্ন চক্রবর্তীকে। বাগদিপাড়ার বউছি এমন সুঠাম দেখতে কেন যে হয়? ওদের মধ্যে দু একটা যা চোখে পড়ে এক এক সময়, না সত্যি ভদ্রলোকের মধ্যে অমন গড়ন পিটন, হ্যাঁ ঢাকের কাছে টেমটেমি। বড় সাহেব ছিহরি সর্দারকে বললে, তোমার মতলব কি আছে?
নীল মোড়া আর বনবো না সাহেব, মোদের মেরেই ফেলুন আর যে সাজাই দেন। ইহার কারণ কি আছে? কারণ কি বলবো? মোদের ঘরে ভাত নেই, পরনে বস্ত্র নেই, ওই নীলির জন্যই। মা কালীর দিব্যি নিয়ে মোরা বলিছি, নীল আর বনবো না। কি পাইলে নীল বুড়িতে ইচ্ছা আছে? নীল আর বনবো না, ধান করব। যত ধানের জমিতে আপনাদের আমিন গিয়ে দাগ মেরে আসবে, মোরা ধান বুনতে পারিনি। আপনারা নিজেদের জমিতে লাঙল গরু কিনে নীলের চাষ করো, কেউ আপত্ত করবে না। প্রজার জমি জোর করে বেদখল করে নীল করবা কেন সাহেব? তোমারে 500 টাকা বকশিস দিব, তুমি নীল বুনিতে বাধা দিও না, প্রজা হাট করিয়া দাও। মাফ করবেন সাহেব, মোর একার কথায় কিছু হবে না। মুই আপনারে বলছি শুনুন। 13খানা গায়ের লোক একস্তার হয়ে জোট পাকিয়েছে। ভবানীপুর, নাটাবেড়ে, উদো, মানিককলির, নীলকুঠির রেয়েতেরাও জোট পাকিয়েছে। হাওয়া এসেছে পূব দেশ থেকে আর দক্ষিণ থেকে। বড় সাহেব এই সমস্ত সংবাদ জানেন। সেদিনকার সেই অভিযানের পর তাই তিনি আজ ছিহরি সর্দারকে কুঠিতে ডেকেছিলেন অনেক কিছু আশ্বাস দিয়ে। ছিহরি একরকম বেঁকে দাঁড়াবে তা বড় সাহেব ভাবেননি। তবু বললেন, তুমি আমার কাছে চলিয়া আসিবে, চেষ্টা করিয়া দেখো, অনেক টাকা পাইবে। কাছারিতে চাকুরি করিতে চাও? না সাহেব, মোরা 7 পুরুষ কখনো চাকরি করিনি। আর আপনাদের একটা কথা বলি সাহেব, মুই একা এ ঝড় সামলাতে পারবো না। জেলা জুড়ে ঝড় উঠেছে, একা ছিহুরি সর্দার কি করবে? আপনি বুঝে দেখো সাহেব, একা মোরে দোষ দিও না। মুই কুঠির অনেক নুন খেয়েছি, তাই সব কথা খুলে বললাম। ডেভিড সাহেবকে ডেকে বড় সাহেব বললে, I say, David, this man swims in shallow water. Let him go safely out, and see that no harm is done to him. Not worth the trouble. সেদিন সন্ধ্যার পরে নীলকুঠিতে একটা গুপ্ত বৈঠক আহূত হলো। অনেক খবর এনে দিয়েছে নীলকুঠির চরের দল। জেলার প্রজাবর্গ ক্ষেপে উঠেছে, তারা নীলের দাদন আর নেবে না। 17টা নীলকুঠি বিপন্ন। গ্রামে গ্রামে প্রজাদের সভা হচ্ছে, পঞ্চায়েত বৈঠক বসছে। কোনো কোনো মৌজায় নীলের জমি ভেঙে প্রজারা ডাঁটা শাক আর তিল বুনেছে, এ খবরও পাওয়া গিয়েছে। বৈঠকে ছিলেন কাছাকাছি নীলকুঠির কয়েকজন সাহেব ম্যানেজার, এ কুঠির শিপটন আর ডেভিড। কোনো গোপনীয় ও জরুরি বৈঠকে ওরা কোনো নেটিভকে ডাকে না। ম্যালিসন সাহেব বলেছে, no native need be called. We shall make our decision known to them if necessary. কোল্ডওয়েল সাহেব বললে, ম্যাজিস্ট্রেটের কাছে আরও বন্দুকের জন্য বলো। এ সময় বেশি আগ্নেয়াস্ত্র রাখা উচিত, প্রত্যেক কুঠিতে অনেক বেশি করে। কোল্ডওয়েল ভবানীপুর নীলকুঠির অতি দুর্দান্ত ম্যানেজার। প্রজার জমি বেদখল করবার অমন নিপুণ ওস্তাদ আর নেই। খুন এবং বেপরোয়া কাজে ওর জুড়ি মেলা ভার। তবে কিছুদিন আগে ওর ম্যাম চলে গেছে ওর এক বন্ধুর সঙ্গে, তার কোনো পাত্তাই নেই, সেজন্য ওর মন ভালো নয়। শিপটন বললে, These blooming native leaders should be shot like pigs. Coldwell বললে, I say, you can go on with your pig sticking afterwards. Now decide what we should do with our impression register. That is why we have met today. এই সময়ে শ্রীরাম মুচি বেয়ারা শেরির বোতল ও অনেকগুলো ডিক্যান্টার ট্রেতে সাজিয়ে এনে ওদের সামনে রেখে দিল। কোল্ডওয়েল বললে, No sherry for me. I will have a peg of neat brandy. Now Shipton, old boy, let us see how you keep your impression registers. This man of yours is reliable. Nowadays, walls have ears too. You see? শিপটন শ্রীরামের দিকে চেয়ে বললে, Oh, he's all right. দাদন খাতা নীলকুঠির অতি দরকারি দলিল। সমস্ত প্রজার টিপসই নিয়ে অনেক যত্নে এই খাতা তৈরি করা হয়। স্বয়ং ম্যাজিস্ট্রেট এসে এই দাদন খাতা পরীক্ষা করে থাকেন। অধিকাংশ কুঠিতে দাদন খাতা 2খানা করে রাখা থাকে। ম্যাজিস্ট্রেটকে আসল খাতাখানা দেখানো হয় না। শিপটন দাদন খাতা পূর্বেই আনিয়ে রেখেছিল টেবিলে,
খুলে সবাইকে দেখালে। ম্যালিসন বললে, "This is your original register?" "Yes. The other one is in the office. This I keep always under lock and key." "Sure, you have got this week's English, man." "Sure I have." Coldwell বললে, "This is funny. A deputation waited on the lieutenant governor the other day. The blooming old fellow has given them a benediction." Shipton বললে, "As he always does, the old padre." তারপর খুব জোর পরামর্শ হলো সাহেবদের। পরামর্শের প্রধান ব্যাপার হলো প্রজা বিদ্রোহ শুরু হয়ে গিয়েছে। সাহেবদের নীলকুঠি আক্রান্ত হবার সম্ভাবনা কতটা? হলে স্ত্রীলোক ও শিশুদের চুয়াডাঙ্গার বড়কুঠিতে রাখা হবে না কলকাতায় স্থানান্তরিত করা হবে? শিপটন বললে, "I don't think the beggars would dare as much. I will keep them here all right." Coldwell বললে, "Please yourself, old boy. You are the same bull-headed Johnny Shipton as ever. Pass me a glass of sherry, Malison, will you?" Malison ভ্রু কুঁচকে হেসে বললে, "Funny, is it not? You said you would have to do nothing with sherry, did you not?" "Sure I did. I was feeling out of sorts with the worries and troubles and also with the long ride through drenching rain." "বেয়ারা, ইধারে আইসো, লেবু আনিতে পারিবে?" শিপটন শ্রীরাম মুচির দিকে চেয়ে বললে, "বাগান হইতে লেবু লইয়া আসিবে সাহেবের জন্য 1 ডজন, 10টা আর 2টা লেবু লইয়া আসিবে, বুঝিলে?" "হ্যাঁ সাহেব।" শ্রীরাম মুচি চলে গেলে সাহেবদের আরো কিছুক্ষণ পরামর্শ চলল। ঠিক হলো চুয়াডাঙ্গার বড়কুঠির ম্যানেজারের কাছে লোক পাঠানো হবে কাল সকালেই। আগ্নেয়াস্ত্র সেখানে কি পরিমাণে আছে, সকল কুঠির ম্যাম এবং শিশুদের সেখানে পাঠানো ঠিক হয়েছে সে কথা জানিয়ে দিতে হবে, সেজন্য যেন বড়কুঠির ম্যানেজার তৈরি থাকে। ম্যালিসন শিপটনকে বললে, "You oughtn't to be alone at present." শিপটন মদের গ্লাসে চুমুক দিয়ে বললে, "What do you mean, alone? Why haven't I my own man? I must fight this out by myself. Leave everything to me." "Well, all right then." সেদিন রাত্রে সাহেবদের সকলেই কুঠিতে থাকলো। অন্য সময় হলে চলে যেত যে যার ঘোড়ায় চড়ে, কিন্তু এ সময় ওরা সাহস করলো না একা একা যেতে। শেষ রাত্রে খবর এলো রামনগরের কুঠি লুট করতে এসেছিল বিদ্রোহী প্রজার দল। বন্দুকের গুলির সামনে দাঁড়াতে না পেরে হটে গিয়েছে। রামনগরের কুঠি এখান থেকে 30 মাইল দূরে। তার ম্যানেজার অ্যান্ড্রু সাহেব কত মেয়ের যে সতীত্ব নষ্ট করেছে তার ঠিক নেই। স্বজাতি মহলেও সেজন্য তাকে অনেকে সুনজরে দেখে না। ম্যালিসন শুনে মুখ বিকৃত করে ভ্রু কুঁচকে বললে, "ওহ, দ্য ওল্ড বেগার." শিপটনের দিকে তাকিয়ে বললে, "You don't see anything significant in that." শিপটন বললে, "I don't see what you mean. I cannot carry on this indigo business here without my man, without that wily old Dewan to help us, you see. They will not fail me at least, I know. Very kind of them, if they don't." সাহেবরা ছোট হাজারি খেলে বড় অদ্ভুত ধরনের। এক এক কাশি পান্তা ভাত, 1 ডজন লেবুর রস মেখে। রাত্রে টেবিলে ঠান্ডা হ্যাম, একটা করে আস্ত শশা জন পিছু, 4-5টা করে খয়রা মাছ সর্ষের তেলে ভাজা। বহুদিন বাংলাদেশের গ্রামে থাকবার ফলে ওদের সকলেরই আহার বিহারে দেশের গ্রাম্য লোকদের মতো হয়ে গিয়েছে। ওরা আম কাঁঠালের রস দিয়ে ভাত খায়, অনেকে হুঁকোয় তামাক খায়, নিম্ন শ্রেণীর মেয়েদের সঙ্গে মেশে, অনেকে ঘরেও রাখে। ওদের দেখে বিলেতে থেকে নবাগত বন্ধু বান্ধবেরা মুখ বেঁকিয়ে নিজেদের মধ্যে বলাবলি করে, "গন নেটিভ।" ওরা গ্রাহ্যও করে না। বেলা বাড়লে সাহেবেরা বিদায় নিয়ে চলে গেল। দিন চারেকের মধ্যে সংবাদ এলো আশেপাশের কুঠির সব সাহেব স্ত্রী পুত্রদের সরিয়ে দিয়েছে চুয়াডাঙ্গার কুঠিতে অথবা কলকাতায়। দেওয়ান রাজারাম সর্দার ঘোড়ায় করে কুঠির চারদিকে গ্রামে বেরিয়ে সংবাদ সংগ্রহ করেন। তিনিই একদিন সন্ধান পেলেন
আজ 7খানা গ্রামের লোক একত্র হয়ে নীলকুঠি লুট করতে আসবে গভীর রাত্রে। খবরটা তাকে দিলে নবু গাজী। একসময় সে বড় সাহেবের কাছ থেকে সুবিচার পেয়েছিল, সেটা সে বড় মনে রেখেছিল। বললে, দেওয়ান বাবু, আর যে সাহেবের যা খুশি হোক গে, এই সাহেব লোকটা মন্দ নয়, এর কিছু না হয়। দেওয়ান সাহেবদের বলে লোকজন তৈরি করে রাখলেন। দুই সাহেব বন্দুক নিয়ে এগিয়ে দাঁড়িয়ে রইল। থানায় কোনো সংবাদ দিতে বড় সাহেবের হুকুম ছিল না, সুতরাং পুলিশ আসেনি। রাত 10টার পরে ইছামতির ধারের পথে একটা হল্লা উঠল। সাহেবরা বন্দুকের ফাঁকা আওয়াজ করল। দেওয়ান রাজারাম দাঁড়িয়েছিলেন বালাখানা ও সমাধিস্থানের মাঝখানের ঝাউগাছের শ্রেণীর অন্ধকারে। সঙ্গে ছিল সরকি হাতে রসিক মল্লিক ও তার দলবল। রসিক মল্লিক বললে, দোহাই দেওয়ান মশাই, এবার আমারে একটু দেখতে দেন, ওদের একটু সাম্বপানা করি, ওদের চুলকানি মাঠো যদি না করি এবার, তবে মোর বাবার নাম তীরভঙ্গ মল্লিক নয়। দূর বেটা থাম, কতগুলো মানুষ খুন হলে কি হয়, অন্য জায়গায় হলে চলতো, এই যে কুঠির বুকির উপরে পুলিশ এসে তদন্ত করলেই তখন মুশকিল, লাশ রাতারাতি গুম করে ফেলে দিবানি, সে ভারটা মোর উপর দেবেন দেওয়ান মশাই। আচ্ছা থাম এখন, যখন হুকুম দেব তার আগে সরকি চালাবি নে। দিব্যি জ্যোৎস্না রাত। রাজারামের মনে কেমন একটা অদ্ভুত ভাব, যা কখনো তার হয় না। ঝাউ গাছের ডালের ফাঁক দিয়ে জ্যোৎস্না এসে পড়েছে মাটির রাস্তার বুকে। তিলুবিলু নীলুর বিয়ে দিয়েছেন, ভাগ্নের মুখ দেখেছেন, জীবনের সব দায়িত্ব শেষ করেছেন। আজ যদি এই দাঙ্গায় এ পথের উপর তাঁর দেহ সরকি বিদ্ধ হয়ে লুটিয়ে পড়ে, কোনো অপূর্ণ স্বাদ থাকবে তার মনে? কিছু না। জগদম্বার ব্যবস্থা তিনি যথেষ্ট করেছেন। তালুক বিষয় ধানি জমি যা আছে, একটা বড় সংসার চলে। জমিদারির আয় বছরে তা 300-400 টাকা। রাজার হাল, নির্ভাবনায় মরতে পারবেন তিনি। সাহেবদের এতটুকু বিপদ আসতে দেবেন না। অনেক দিনে নুন খেয়েছেন। বললেন, রসিক বেটা তৈরি থাক, তবে খুনটা বুঝলি নে যখন গায়ের উপর এসে পড়বে। ঝাউতলার অন্ধকার ও জ্যোৎস্নার জাল বুননি পথে অনেক লোকের একটা দল এগিয়ে আসছে। ওদের হাতে মশাল, সরকি ও লাঠিও দেখা যাচ্ছে। রসিক হাঁকার দিয়ে বললে, এগিয়ে আয় বেটারা, সামনে এগিয়ে আয়, তোদের ভুঁড়ি ফাঁসাই। কতগুলো লোক এগিয়ে এসে বললে, ক্যাডা, রসিক দাদা? দাদা না, তোদের বাবা, অমন কথা বলতি নেই, ছি, এগিয়ে এসো দাদা। রসিককে হঠাৎ দেওয়ান রাজারাম আর পাশে দেখতে পেলেন না। ইতিমধ্যে সে কখন অদৃশ্য হয়ে কোথায় মিলিয়ে গেল আধ জ্যোৎস্না আধ অন্ধকারে। অল্পক্ষণ পরে দেখলেন সামনের দল ছত্রভঙ্গ হয়ে এদিক ওদিক ছুটছে, আর ওদের মাঝখানে চরকির মতো কি একটা ঘুরে ঘুরে পাক খাচ্ছে। কিসের একটা ফলকে 2-4 বার চকচকে জ্যোৎস্না খেলে গেল। কি ব্যাপার, রসিক মল্লিক নাকি? ইস, করে কি? খুব একটা হল্লা উঠল কুঠির হাতার বাইরে। তারপরই সব নিস্তব্ধ। দূরে শব্দ মিলিয়ে গেল, কেউ কোথাও নেই। সাহেবদের ঘোড়ার শব্দ একবার যেন রাজারাম শুনলেন বালাখানার উত্তরের পথে। এগিয়ে গেলেন রাজারাম। ঝাউতলার পথে এখানে ওখানে লোক কি ঘাপটি মেরে বসে আছে নাকি? না, ওগুলোকে মানুষ মরে পড়ে আছে। 1, 2, 3, 4, 5। রসিক বেটা এ করেছে কি? সব সরকির কোপ, শেষ হয়ে গিয়েছে সব কটা। ও রসিক, রসিক! রাজারামের মাথা ঝিমঝিম করে উঠল। হাঙ্গামা বাঁধিয়ে গিয়েছে রসিক মল্লিক। এইসব লাশ এখনই গুম করে ফেলতে হবে। সাহেবদের একবার জানানো দরকার। আধ ঘন্টা পরে গভীর পরামর্শ হচ্ছে দেওয়ান ও ছোট সাহেবের মধ্যে। ডেভিড বললে, 5টা লাশ লুকুবে কনে, সেটা বোঝো আগে। বাঁওড়ের জলে হবে না, বাঁধালের মুখে লাশ বাঁধবে এসে। তা নয় সাহেব, কোথাও ভাসাবো না। হিরে ডোম আর তার শালা কালুকে আপনি হুকুম দিন, আমি এক ব্যবস্থা ঠিক করেছি। কি? আগে করে আসি, তারপর একতলা দেব। আপনি ওদের হুকুম দিন, রাত থাকতে থাকতে কাজ সারতে হবে, ভোরের আগে সব শেষ করতে হবে।
রক্ত থাকলেই ধুয়ে ফেলতে হবে পথের ওপর। রশিদ বেটাকে কিছু জরিমানা করে দেবেন কাল। সেই রাত্রেই সব কাজ মিটিয়ে ভোরের আগে রাজারাম বাড়ি এসে শুয়ে রইলেন। জগদম্বা জিজ্ঞেস করলেন, বাবা, এত কাজের ভিড়, রাত তো শেষ হতে চলল। রাজারাম বললেন, হিসেব নিকেশের কাজ চলছে কিনা, খাতাপত্তরের ব্যাপার, এ কি সহজে মেটে? ভবানী বাড়ুজ্যে খোকাকে নিয়ে পাড়ায় মাছ খুঁজতে বার হয়েছিলেন। খোকা বেশ সুন্দর, ফুটফুটে দেখতে, অনেক কথা বলে, বেশ টরটরে। ভবানী খোকাকে বললেন, ও খোকন, মাছ খাবি? খোকা ঘাড় নেড়ে বললে, মাছ, মাছ, মাছ। আরো কিছু দূর এগিয়ে গিয়ে দেখলেন যদু জেলে মাছ নিয়ে আসছে। যদু তাকে দেখে প্রণাম করে বললে, মাছ নেবেন গা? কি মাছ? একটা ভেটকি মাছ আছে, সের দেড়েক হবে। কত দাম দেব? 3 আনা দেবেন, বড্ড বেশি হয়ে গেল। যদু জেলে কাঁধ থেকে বোঠেখানা নামিয়ে বললে, বাবু, বাজারটা কি পড়েছে ভেবে দেখুন দিকি। ছেলেবেলায় আউশ চালের পালি ছিল 2 পয়সা, তার থেকে উঠল 1 আনা, এখন 6 পয়সা। মোর সংসারে 6টি প্রাণী খেতি, 1 কাঠা চালের কম একবেলা হয় না। দুবেলা 3 আনা চালেরই দাম যদি দিই, তবে নুন তেল তরকারি কাপড় কবিরাজ এসোজন বসোজন কোত্থেকে করি? সংসার আর চালাবার জো নেই জামাই ঠাকুর। আমাদের মতো গরিব লোকের আর চলবে না। ভবানী বাড়ুজ্যে দ্বিরুক্তি না করে মাছটা হাতে নিয়ে ফিরলেন বাড়ির দিকে। বিলু ও নীলু ছুটে এলো। বিলু স্বামীর হাত থেকে মাছটা ছিনিয়ে নিয়ে বললে, কি মাছ? ভেটকি না চিতল? বাহ, নীলু বললে, চমৎকার মাছটা। ও খোকা, মাছ খাবি? আয় আমার কোলে। খোকা বাবার কোলেই এঁটে রইল। বললে, বাবা, বাবা। সে বাবাকে বড্ড ভালোবাসে। বাবার কোলে সব সময় উঠতে পারে না বলে বাবার কোলের প্রতি তার একটা রহস্যময় আকর্ষণ বিদ্যমান। বিলু চোখ পাকিয়ে বললে, আসবি নে? না, থাক, তোর বাবার যেন তোরে খেতি দেয় ভাত রেঁধে। বাবা, মাছ খাবি নে তো? খাই, খাই তো, আয়। খোকা আবেদনের সুরে কাঁদো কাঁদো মুখে বাবার দিকে তাকিয়ে বললে, ওই দেখো। অর্থাৎ আমায় জোর করে নিয়ে যাচ্ছে তোমার কোল থেকে। ভবানী জানেন খোকা এই কথাটা আজ অল্প দিন হলো শিখেছে। এই কথাটা বড্ড ব্যবহার করে। বললেন, থাক আমার কাছে, ওকে একটু বেরিয়ে আনি মহাদেব মুখুজ্জের চণ্ডী মণ্ডপ থেকে। নীলু বললে, মাছটার কি করব বলে যান, যা হয় করো। তিলু কোথায়? বড়ি দিতে গিয়েছে বড়দার বাড়ির ছাদে। আপনার বাড়ির তো আর ছাদ নেই, বড়ি দেবে কোথায়? কবে কোঠা করবেন? যাও না, দাদাকে গিয়ে বলো না, কুলীন কুমারী উদ্ধার করেছি, কিছু টাকা বার করতে লোহার সিন্দুক থেকে, দোতলা কোঠা তুলে ফেলেছি। বিয়ে যদি না করতাম, থাকতে থুবড়ি হয়ে। কে বিয়ে করতো? এর চেয়ে আমাদের দাদা গলায় কলসি বেঁধে ইছামতির জলে ডুবিয়ে দিলে পারতেন। কি বিয়েই দিয়েছেন, আহা, মরি মরি। বুড়ো বর, 3 কাল গিয়েছে, 1 কালে ঠেকেছে। বিয়ে দিলেই পারতেন তো যুববর ধরে। তবে থুবড়ি হয়ে ঘরে ছিলে কেন এতকাল? উদ্ধার হলেই তো পারতে। আমি পায়ে ধরে তোমাদের সারতে গিয়েছিলাম? কান মলে দেব আপনার। বলেই নীলু ক্ষিপ্র বেগে হাত বাড়িয়ে স্বামীর কানটার অস্বস্তিকর সন্নিধ্যে নিয়ে এসে হাজির করতেই বিলু ধমক দিয়ে বলল, এই, কি হচ্ছে? নীলু ফিক করে হেসে মাছটা নিয়ে ছুটে পালালো। ভবানী খোকাকে নিয়ে পথে বার হয়েই বললেন, কোথায় যাচ্ছি বলো তো? খোকা ঘাড় নেড়ে বললে, যাই। কোথায়? মাছ। মহাদেব মুখুজ্জি চণ্ডী মণ্ডপে যাবার পথে একটা বাবলা গাছের উপর লতার ঝোপ, নিবিড় ছায়া সেই স্থানটিতে। বাবলা গাছের ডালে কি একটা পাখি বাসা বেঁধেছে। ভবানী গাছতলার ছায়ায় গিয়ে খোকাকে কোল থেকে নামিয়ে দাঁড় করিয়ে দিলেন। ওই দেখো খোকা, পাখি। খোকা বলে, পাখি? পাখি নিবি? পাখি, খুব ভালো, তোকে দেব। খোকা কি সুন্দর হাসে বাবার মুখের দিকে চেয়ে। না, ভবানীর খুব ভালো লাগে এই নিষ্পাপ সরল শিশুর সঙ্গ। এর মুখের হাসিতে ভবানী খুব বড় কি এক জিনিস দেখতে পান। নিবি খোকা? হ্যাঁ। খোকা ঘাড় নেড়ে বলে। ভবানীর খুব ভালো লাগলো এই হ্যাঁ বলা ওর। এই প্রথম ওর মুখে এই কথা শুনলেন।
তার কানে প্রথম উচ্চারিত ঋক মন্ত্রের ন্যায় ঋদ্ধিমান ও সুন্দর। কটা নিবি? আটখানা। বেশ, একখানাই দেব, নিবি? খোকা ঘাড় দুলিয়ে বলে, হ্যাঁ। পরক্ষণেই বলে, বাবা। কি? মা। তার মানে? বেই। এই তো এলি বাড়ি থেকে, মা এখন বাড়ি নেই। খোকা যে কটি মাত্র শব্দ শিখেছে তার মধ্যে একটা হলো ওখানে। এই কথাটার কারণে অকারণে সে প্রয়োগ করে থাকে। সম্প্রতি সে হাত দিয়ে সামনের দিকে দেখিয়ে বললে, ওখানে। ওখানে নেই, কোথাও নেই। ওখানে। না, চল বেরিয়ে আসি। কোল থেকে নামবি? হাঁটবি? আটি? খোকা ভবানীর আগে আগে বেশ গুড করে হাঁটতে লাগলো। খানিকটা গিয়ে আর যায় না। ভয়ের সুরে সামনের দিকে হাত দেখিয়ে বললে, শিয়াল। কই? শিয়াল নয়, একটা বড় শামুক রাস্তা পার হচ্ছে। ভবানী খোকার হাত ধরে এগিয়ে বললেন, চলো, ও কিছু নয়। খোকা তখনও নড়ে না, হাত দুটো তুলে দিলে কোলে উঠবে বলে। ভবানী বললেন, না, চলো, ওতে ভয় কি, এগিয়ে চলো। খোকার ভাবটা হলো ভক্তের অভিযোগহীন আত্মসমর্পণের মতো। সে বাবার হাত ধরে এগিয়ে চলল শামুকটাকে ডিঙিয়ে। ভয়ে ভয়ে যদিও, তবুও নির্ভরতার সঙ্গে। ভবানী ভাবলেন, আমরাও যদি ভগবানের উপর এই শিশুর মতো নির্ভরশীল হতে পারতাম। কত কথা শেখায় এই খোকা তাকে। বৈষয়িক লোকদের চণ্ডী মণ্ডপে বসে বাজে কথায় সময় নষ্ট করতে তার যেন ভালো লাগে না আর। এক মহান শিল্পীর বিরাট প্রতিভার অবদান এই শিশু। উপরের দিকে চেয়ে বিরাট নক্ষত্রলোক দেখে তিনি কত সময় মুগ্ধ হয়ে গিয়েছেন। সেদিকে চেয়ে থাকাও একটি নীরব ও অকপট উপাসনা। পশ্চিমে তার গুরুর আশ্রমে থাকবার সময় চৈতন্য ভারতী মহারাজ কতবার আকাশের দিকে আঙুল দিয়ে দেখিয়ে বলতেন, ওই দেখো সেই বিরাট অক্ষর পুরুষ। অগ্নির মূর্ধা চাক্ষুষি চন্দ্র সূর্য দিশ স্তোত্রে বাগবৃত্রাশ্চ বেদা বায়ু প্রাণ হৃদয়ং বিশ্বমস্য পদ্ভাং পৃথিবীহেশ সর্বভূতান্তরাত্মা। অগ্নি যার মস্তক, চন্দ্র সূর্য চক্ষু, দিক সকল কর্ণ, বেদ সমূহ বাক্য, বায়ু প্রাণ, হৃদয় বিশ্ব, পাকদয় পৃথিবী, ইনি সমুদয় প্রাণীর অন্তরাত্মা। তিনি আকাশ দেখতে শিখিয়েছেন, তিনি চক্ষু ফুটিয়ে দিয়ে গেছেন। তিনি শিখিয়েছেন যেমন প্রজ্বলিত অগ্নি থেকে সহস্র সহস্র স্ফুলিঙ্গ বার হয়, তেমনি সেই অক্ষর পুরুষ থেকে অসংখ্য জীবের উৎপত্তি হয় এবং তাতেই আবার বিলীন হয়। উপনিষদের সে অমর বাণী। এই শিশু সে অগ্নির একটি স্ফুলিঙ্গ। সুতরাং সে অগ্নিই নয় কি? তিনি নিজেও তাই নয় কি? এই বনঝোপ, এই পাখিও তাই নয় কি? এই নিষ্পাপ শিশুর হাসি ও অর্থহীন কথা অন্য এক জগতের সন্ধান নিয়ে আসে তার কাছে। এই শিশু যেমন ভালোবাসলে তিনি খুশি হন, তিনিও তো ভগবানের সন্তান। যদি তিনি ভগবানকে ভালোবাসেন, ভগবানও কি তার মতো খুশি হন না? তিনি বহুদিন চলে এসেছেন সাধু সঙ্গ ছেড়ে। সেখানে অমৃত নিঃসান্দিনী ভাগবতী কথা ব্যতীত সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অন্য প্রসঙ্গ ছিল না। অসীম তারাভরা যামিনীর বিভিন্ন জামগুলি বেপে বিনিদ্র জ্ঞানী ও ভক্ত অপ্রমত্ত মন সংলগ্ন করে রাখতেন বিশ্বদেবের চরণ কমলে। হিমালয়ের বনভূমির প্রতি বৃক্ষপত্রে যুগ যুগান্ত ব্যাপী সে উপাসনার রেখা আঁকা আছে তুষারধারার রজপটে। তাদের অন্তর্মুখ মনের মৌন প্রশান্তির মধ্যে যে নিভৃত বনকুঞ্জ, সেখানে সেই পরম সুন্দর দেবতার উদ্দেশ্যে প্রেমাশ্রু নিবেদিত হতো আকুল আবেগের সুরভিতে। আরো উচ্চ স্তরের ভক্তদের স্বচক্ষে তিনি দেখেননি, কিন্তু তাদের সন্ধান নেমে এসেছে তুষার স্রোত বেয়ে বেয়ে উচ্চতর পর্বত শিখর থেকে। সে গম্ভীর সাধন গুহার গহনে রথ নাভির মতো অবিচলিত ও সংযম আত্মা সকল অবিদ্যা গ্রন্থি ছিন্ন করেছেন জ্ঞানের শক্তিতে, প্রেমের শক্তিতে।
ভবানী বাড়ুজি বিশ্বাস করেন তারা আছেন। তিনি সাধুদের মুখে শুনেছেন। তারা আছেন বলেই এই জুয়াচুরি, শঠতা, মিথ্যাচার, অর্থাসক্তি ভরা পৃথিবীতে আজও পাপ পুণ্যের জ্ঞান আছে, ভগবানের নাম বজায় আছে, চাঁদ ওঠে, তারা ফোটে, বন কুসুমের গন্ধে অন্ধকার সুবাসিত হয়। এইসব পাড়া গায়ে এসে তিনি দেখেছেন সবাই জমি জমা, টাকা, খাজনা, প্রজাপীড়ন, পরচর্চা নিয়ে ব্যস্ত। কেউ কখনো ভগবানের কথা তাকে জিজ্ঞেসও করে না। কেউ কোনোদিন সৎ প্রসঙ্গের অবতারণা করে না। ভগবান সম্বন্ধে তারা একেবারে অজ্ঞ। একটা আজগুবি অবাস্তব বস্তুকে ভগবানের সিংহাসনে বসিয়ে পুজো করে কিংবা ভয়ে কাঁপে, কেবলই হাত বাড়িয়ে প্রার্থনা করে, এ দাও ও দাও, সেই পরম দেবতার মহান সত্তাকে। তার অবিচল করুণাকে জানবার চেষ্টাও করে না কোনোদিন। কার বউ কবে ঘুমটা খুলে পথ দিয়ে চলেছে, কোন ষোড়শী মেয়ে কার সঙ্গে নিভৃতে কথা বলেছে, এইসব এদের আলোচনা। এমন একটা ভালো লোক নেই যার সঙ্গে বসে দুটো কথা বলা যায়, কেবল রামকানাই কবিরাজ আর বটতলা সেই সন্ন্যাসিনী ছাড়া। ওদের সঙ্গে ভগবানের কথা বলে সুখ পাওয়া যায়, ওরা তা শুনতেও ভালোবাসে। আর কেউ না এই গ্রামে, কখনো কোনো দেশ দেখেনি। কূপমণ্ডুকের দর্শন ও জীবনবাদ কি সুন্দরভাবে প্রতিফলিত হয়েছে এদের হাবভাবে, আচরণে, চিন্তায়, কার্যে। এই শিশুর সঙ্গ ওদের চেয়ে কত ভালো, এ মিথ্যা বলতে জানে না, বিষয় প্রসঙ্গ উঠাবে না। পরনিন্দা, পরচর্চা এর নেই। একটি সরল ও অকপট আত্মা ক্ষুদ্র দেহের মধ্যে এসে সবেমাত্র ঢুকেছে, কোনো অনন্তকাল থেকে। পৃথিবীর কলুষ এখনো যাকে স্পর্শ করেনি। কত দুর্লভ এদের সঙ্গ। সাধারণ লোকে কি জানে? রাস্তার দুদিকে বেশ বঞ্চ। শিশু গুটগুট করে দিব্যি হেঁটে চলেছে। এক জায়গায় আকাশের দিকে চেয়ে কি একটা বললে আপনার মনে। ভবানী বললে, কি রে খোকা, কি বলছিস? চিনি। কি আসেনি রে? কি আসবে? চান। চাঁদ এখন কি আসে বাবা? সে আসবে সেই রাত্রিরে। চলো। খোকা ভয়ের সুরে বললে, শিয়াল। না, কোনো ভয় নেই, শেয়াল নেই। ও বাবা! কি? মা। চলো যাব। মা এখন বাড়ি নেই, আসুক। আমরা যেখানে যাচ্ছি সেখানে কি খাবি রে? মুকি। বেশ চলো। কি খাবি? মুকি। মহাদেব মুখুজ্জের চণ্ডী মণ্ডপে অনেক লোক জুটেছে। ভবানীকে দেখে ফণি চক করতে বলে উঠলেন, আরে এসো বাবাজি, সকালবেলায় যে খোকনকে নিয়ে বেরিয়েছ বুঝি? এক হাত পাশা খেলা যাক, এসো। ভবানী হাসতে হাসতে বললেন, বেশিক্ষণ বসবো না কাকা। আচ্ছা, খেলি এক হাত। খোকা বড্ড দুষ্টুমি করবে যে, ও কি খেলতে দেবে? মহাদেব মুখুজ্জি বললেন, খোকাকে বাড়ির মধ্যে পাঠিয়ে দিচ্ছি, দাঁড়াও। ও মুংলি, মুংলি। না থাক কাকা, ও অন্য কোথাও থাকতে চাইবে না, কাঁদবে। চণ্ডী মণ্ডপ হচ্ছে পল্লী গ্রামের একটি প্রতিষ্ঠান। এইখানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নিষ্কর্মা ব্রহ্মোত্তর বৃত্তিভোগী মূর্খ ব্রাহ্মণের দল জুটে কেবল তামাক পোড়ায় আর দাবা পাশা চালে। প্রত্যেক গৃহস্থের একখানা করে চণ্ডী মণ্ডপ আছে। সকাল থেকে সেখানে আড্ডা বসে। তবে সম্পূর্ণ গৃহস্থের চণ্ডী মণ্ডপে আড্ডা জোর বসে থাকে, কারণ সারাদিনে অন্তত আধশের তামাক জোগাবার ক্ষমতা সব গৃহস্থের নেই। গ্রামের মধ্যে চন্দ্র চাটুর্যে, ফণি চক্রবর্তী ও মহাদেব মুখুজ্জের চণ্ডী মণ্ডপে প্রথম শ্রেণীর প্রতিষ্ঠান। রাজারাম রায় যদিও সম্পূর্ণ গৃহস্থ, তিনি নীলকুঠির কাজে অধিকাংশ সময় বাড়ির বাইরে থাকেন বলে তাঁর চণ্ডী মণ্ডপে আড্ডা বসে না। এরা সারাদিন এখানে বসে শুধু গল্প করে এবং পাশা দাবা খেলে। জীবন সংগ্রাম এদের অজ্ঞাত। ব্রহ্মোত্তর জমিতে বছরের ধান হয়, প্রজাদের কাছ থেকে কিছু খাজনা মেলে, আম কাঁঠালের বাগান আছে, লাউ কুমড়োর মাচা আছে। আজ মাছ ধারে কিনে গ্রামের জেলেদের কাছে 2 মাস পরে দাম দেওয়াই বিধি। সুতরাং ভাবনা কিসের? গ্রাম্য কলুধারে তেল দিয়ে যায় বাখারির গায়ে দাগ কেটে। সেই বাখারির দাগ গুনে মাস কাবারই দাম শোধ হয়। এত সহজ ও সুলভ যেখানে জীবনযাত্রা, সেখানে অবকাশ যাপনে এইসব অলস ধারাই লোক বেছে নিয়েছে। আলস্য নৈষ্কর্ম থেকে আসে ব্যর্থতা ও পাপ।
পল্লী বাংলা জীবনধারার মধ্যে শ্যাওলার দাম আর ঝাঁঝি জমে ওঠে জলের স্বচ্ছতা নেই, স্রোতে কলকল্লোল নেই, নেই তার নিজের বক্ষপটে অসীম আকাশের উদার প্রতিচ্ছবি। ভবানী এসব লক্ষ্য করেছেন অনেক দিন থেকেই, এখানে বিবাহ করার পর থেকেই। তিনি পরিচিত ছিলেন না এমন জীবনের সঙ্গে, জানতেন না বাংলাদেশে পাড়াগাঁয়ের মানুষের জীবনধারাকে। চিরকাল তিনি পাহাড়ে প্রান্তরে জাহ্নবীর স্রোতবেগের সঙ্গে, পাহাড়ি ঝর্ণার প্রাণ চঞ্চল গতিবেগের সঙ্গে নিবিড় পরিচয়ের আনন্দে কাল কাটিয়েছেন। পড়ে গিয়েছেন ধরা এখানে এসে বিবাহ করে, বিশেষ করে এই কূপ মুন্ডুকের দলে মিশে। এদের জীবনে কোনো উদ্দেশ্য নেই, অন্ধকারে আবৃত এদের সারাটা জীবন পথ। তার ওদিকে কি আছে কখনো দেখার চেষ্টাও করে না। মহাদেব মুখুজ্জি বললেন, ও খোকন, তোমার নাম কি? খোকা বিস্ময় ও ভয় মিশ্রিত দৃষ্টিতে মহাদেব মুখুজ্জির দিকে বড় বড় চোখ তুলে চাইলে, কোনো কথা বললে না। কি নাম খোকন? খোকন। খোকন, বেশ নাম। বাহ, ওহে, এবার হাতটা আমার, দানটা কি পড়লো? কিছুক্ষণ খেলা চলবার পরে সকলের জন্য মুড়ি ও নারকোল কোড়া এলো বাড়ির মধ্যে থেকে। খাবার খেয়ে আবার সকলে দ্বিগুণ উৎসাহে খেলায় মাতল। এমনভাবে খেলা করে এরা যেন সেটাই এদের জীবনের লক্ষ্য। এমন সময় সত্যম্বর চাটুর্যের জামাই শ্রীনাথ ওদের চণ্ডী মণ্ডপে ঢুকলো। সে কলকাতায় চাকুরি করে, সুতরাং এই অঞ্চলের মধ্যে একজন মান্যগণ্য ব্যক্তি। এই গ্রামে কোনো ব্রাহ্মণই এ পর্যন্ত কলকাতা দেখেননি, এমনকি স্বয়ং দেওয়ান রাজারাম পর্যন্ত এই দলের। কেননা কোনো দরকার হয় না কলকাতা যাওয়ার। কেন যাবেন তারা একটি অজানা শহরে সাত অসুবিধা ও নানা কাল্পনিক বিপদের মাঝখানে? ছেলেদের লেখাপড়ার বালাই নেই, নিজেদের জীবিকার্জনের জন্য পরের দোরে ধন্না দিতে হয় না। ফণি চক্রবর্তী বললেন, হেসো বাবাজি, কলকাতার কি খবর? শ্রীনাথ অনেক আজগুবি খবর মাঝে মাঝে এনে দেয় এই গায়ে। বাইরের জগতের খানিকটা হাওয়া ঢোকে এরই বর্ণনার বাতায়ন পথে। সম্প্রতি এখনই সে একটা আজগুবি খবর দিলে, বললে, মস্ত বড় খবর হচ্ছে, আমাদের বড়লাটকে একজন লোক খুন করেছে। সকলে একসঙ্গে বলে উঠল, খুন করলে? কে খুন করলে? একজন ওহাবি জাতীয় পাঠান। মহাদেব মুখুজ্জি বললেন, আমাদের বড়লাট কে যেন ছিল? লাড মেও। লাড মেও? চণ্ডীমণ্ডপে পাশা খেলা আর জমল না। লর্ড মেও মরুন বা বাঁচুন তাতে এদের কোনো কিছু আসে যায় না, এই নামটাই সবাই প্রথম শুনল। তবে নতুন একটা যা হয় ঘটল এদের প্রাত্যহিক একঘেয়েমির মধ্যে, সেটাই পরম লাভ। শ্রীনাথ খুব সবিস্তারে কলকাতার গল্প করলে। আপিস আদালত কিভাবে বন্ধ হয়ে গেল সংবাদ আসা মাত্রই বেলা দুপুর ঘুরে গেল। খোকাকে নিয়ে ভবানী বাড়ুজ্যে বাড়ি ফিরতে তিলুর বকুনি খেলেন। কি আক্কেল আপনার জিজ্ঞেস করি, কোথায় ছিলেন খোকাকে নিয়ে দুপুর পর্যন্ত? ও খিদে যে টাটা করছে, কোথায় ছিলেন এতক্ষণ? খোকা দুহাত বাড়িয়ে বললে, মা মা। ভবানী বললেন, রাখো তোমার ওসব কথা। লাড মেয়েও খুন হয়েছেন শুনেছ? সে আবার কে গা? বড়লাট, ভারতবর্ষের বড়লাট। কে খুন করলে? একজন পাঠান। আহা, কেন মরলে গো? ভারী দুঃখ লাগে। লর্ড মেও খুন হবার কিছুদিন পরেই নীলকরদের বড় সংকটের সময় এলো। নীলকর সাহেবদের ঘন ঘন বৈঠক বসতে লাগলো। ম্যাজিস্ট্রেট সাহেব নিজের আটদালি পাঠিয়ে যখন তখন পরোয়ানা জারি করতে লাগলেন। রাজারাম ঘোড়ায় করে যাচ্ছিলেন নীলকুঠির দিকে। রামকানাই কবিরাজ একটা গাছের তলায় দাঁড়িয়ে আছে, বললে, একটু দাঁড়াবেন দেওয়ানবাবু? রাজারাম ভ্রু কুঞ্চিত করে বললেন, কি? একটু দাঁড়ান, একটা কথা শুনুন। আপনি আর এগোবেন না। কানসোনার বাগদিরা দল বেঁধে দাঁড়িয়ে আছে ষষ্ঠীতলার মাঠে, আপনাকে মারবে, লাঠি নিয়ে তৈরি আছে। আমি জানি কথাটা, তাই বললাম। অনেকক্ষণ থেকে আপনার জন্যই দাঁড়িয়ে আছি। কে কে আছে দলে? তা জানি নে বাবু, আমি গরিব লোক, কানে আমার কথা গেল তাই বলি, অধর্ম করতে পারবো না। ভগবানের কাছে জবাব দিতে হবে তো একদিন। আপনি ব্রাহ্মণ, আপনাকে সাবধান করে দেবার ভার তিনিই দিয়েছেন আমার উপর।
তবু রাজারাম ঘোড়া নিয়ে এগিয়ে যেতে উদ্যত হয়েছেন দেখে রামকানাই কবিরাজ হাত জোর করে বললে, দেওয়ান বাবু, আমার কথা শুনুন, বড্ড বিপদ আপনার, মোটে এগোবেন না। বাবু শুনুন, ও বাবু, কথাটা। ততক্ষণে রাজারাম অনেক দূর এগিয়ে চলে গিয়েছেন। মনে মনে ভাবতে লাগলেন, রামকানাই লোকটার মাথা পাগল নাকি? এত অপমান হলো নীলকুঠির লোকের হাতে, তিনিই তার মূল, অথচ কি মাথা ব্যথা ওর পড়েছিল তাঁকেই সাবধান করে দিতে। মিথ্যে কথা সব। ষষ্ঠীতলার মাঠে তার ঘোড়া পা দেওয়ার সঙ্গে সঙ্গে বিপদ শুরু হলো। মস্ত বড় একটি দল লাঠি সোঁটা নিয়ে তাকে চারদিক থেকে ঘিরে ফেললে। রাজারাম দেখলেন এদের মধ্যে বাঁধালের দাঙ্গায় নিহত রামু বাগদির বড় ছেলে হারু আর তার শালা নারায়ণ বড় সর্দার। পলকে প্রলয় ঘটল। একদল চেঁচিয়ে হেঁকে বলল, ও বেটা, নাম এখানে, আজ তোরে আর ফিরে যেতে হবে না। নারায়ণ বললে, ও বেটা, সাহেবের কুকুর, তোর মুন্ডু নিয়ে আজ ষষ্ঠীতলার মাঠে ভাঁটা খেলবো দেখ। অনেকে একসঙ্গে চেঁচিয়ে বললে, অত কথায় দরকার কি, ঘাড় ধরে নামা, নেমিয়ে নিয়ে বুকে হাঁটু দিয়ে জেকে বসে কাতানের কোপে মুন্ডুটা উড়িয়ে দে। হারু বললে, তোরা সর, মুই দেখি, মোর বাবারে ওই শালা ঠেঙিয়ে মেরেল লেঠেল পেটিয়ে। একজন বললে, তোর সেই রশিদ বাবা কোথায়, তাকে ডাক, সে এসে তোকে বাঁচাক, জমালয়ে যে এখনই যেতে হবে বাছাধন। সাঁই করে একটা হাত সরকি রাজারামের বাঁ দিকের পাজরা ঘেঁষে চলে গেল। রাজারামের ঘোড়া ভয় পেয়ে ঘুরে না দাঁড়ালে সেই ধাক্কাতেই রাজারাম কাবার হয়ে গেছিল। তার মাথা তখন ঘুরছে, চিন্তার অবকাশ পাচ্ছেন না, চোখে সর্ষের ফুল দেখছেন, নারকোল গাছে যেন ঝড় বাঁধছে, কি যেন সব হচ্ছে তার চারদিকে। রামকানাই কবিরাজ গেল কোথায়? রামকানাই? তার মাথায় একটা লাঠির ঘা লাগলো, মাথাটা ঝিমঝিম করে উঠল। আবার তার বাঁ দিকের পাঁজরটা খুব ঠান্ডা তীক্ষ্ণ স্পর্শ অনুভূত হলো। কি হচ্ছে তার? এত জল কোথা থেকে আসছে? কে একজন যেন বললে, শালা রামুর কথা মনে পড়ে। রাজারাম হাত উঠিয়েছেন সামনের একজনের লোকের লাঠি আটকাবার জন্য। এত লোকের লাঠি তিনি ঠেকাবেন কি করে? এত জল এলো কোথা থেকে? অতি অল্পক্ষণের জন্যে একবার চেয়ে দেখলেন নিজের কাপড়ের দিকে, সঙ্গে সঙ্গে রাজারামের যেন বমির ভাব হলো। খুব জ্বর হলে যেমন মাথা ঘোরে, দেহ দুর্বল হয়ে বমির ভাব হয়, তেমনি পৃথিবীটা যেন বন বন করে ঘুরছে। তিলুর সুন্দর খোকাটা দূর মাঠের উপরান্তে বসে যেন আনমনে হাসছে। কেমন হাসে? রাজারাম আর কিছু জানেন না, চোখ বুজে এলো। অমাবস্যার অন্ধকার নেমে এসেছে গোটা দুনিয়াটায়। রামকানাই কবিরাজের ভীত ও আকুল আবেদনে সন্ত্রস্ত গ্রামবাসীরা যখন লাঠি সোঁটা নিয়ে দৌড়ে গেল ষষ্ঠীতলার মাঠে, তখন রাজারামের রক্তাপ্লুত দেহ ধুলোতে লুটিয়ে পড়ে আছে, দেহে প্রাণ নেই। বছর খানিক পরে রাজারামের খুন হওয়ার পরে অঞ্চলে যে হইচই হয়েছিল দিন কতক তা থেমে গিয়েছে। রাজারামের পরে জগদম্বা সহমরণে যাবার জন্য জিদ ধরেছিলেন তিলু বিলু ও নীলু, অনেক বুঝিয়ে তাকে নিবৃত করলে, কিন্তু তিনি বেশি দিন বাঁচেননি। ভেবে ভেবে কেমন মাথা খারাপ হয়ে গিয়েছিল। তারই অবস্থায় খুব সেবা করেছিলেন তিন ননদে মিলে। গত দুর্গোৎসবের পর 3 দিনের মাত্র জ্বর ভোগ করে জগদম্বা কদমতলার শ্মশানে স্বামীর চিতার পাশে স্থান গ্রহণ করেছেন। নিঃসন্তান রাজারামের সমুদয় সম্পত্তির এখন তিলুর খোকাই উত্তরাধিকারী। গ্রামের সবাই এদের অনুরোধ করেছিল রাজারামের পৈতৃক ভিটেতে উঠে গিয়ে বাস করতে। কেন ভবানী বাড়ুর যে রাজি হননি তিনিই জানেন। অতএব রাজারাম প্রদত্ত সেই এক টুকরো জমিতে, সেই খড়ের ঘরেই ভবানী এখনো বাস করছেন। অবশেষে একদিন তিলু স্বামীকে কথাটা বললেন। ভবানী বললেন, তিলু, তুমিও কেন এই অনুরোধ করো? কেন বলুন বুঝিয়ে, কেন বাস করবেন না আপনার নিজের শ্বশুরের ভিটেতে? না, আমার ছেলে ওই সম্পত্তি নেবে না। সম্পত্তিও নেবে না? না। তিলু, রাগ করো না, বহু লোকের উপর অত্যাচারের ফলে ওই সম্পত্তি গড়ে উঠেছে। আমি চাইনি আমার ছেলে ওই সম্পত্তির অন্ন খায়। শোনো তিলু,
আমি অনেক ভালো লোকের সঙ্গ করেছিলাম। এইটুকু জেনেছি, বিলাসিতা যেখানে, বাড়তি যেখানে, সেখানেই পাপ, সেখানেই আবর্জনা, আত্মা সেখানে মলিন। চৈতন্যদেব কি আর সাধে রঘুনাথ দাসকে উপদেশ দিয়েছিলেন, ভালো নাহি খাবে আর ভালো নাহি পড়িবে? আপনি যা ভালো বোঝেন। আমি তোমাকে অনেক দিন বলেছি তো, আমি অন্য পথের পথিক। তোমার দাদার কিছু মনে করো না। কাজকর্ম আমার পছন্দ ছিল না কোনোদিন। রামু বাগদিকে খুন করিয়েছিলেন উনিই। রামকানাই কবিরাজের উপর অত্যাচার উনিই করেন। সেই রামকানাই কিন্তু তাকে বিপদের ইঙ্গিত দেয়। ভবিতব্য কানে যাবে কেন? যাকগে ওসব কথা। আমার খোকা যদি বাঁচে, সে অন্যভাবে জীবনযাপন করবে, নির্লোভ হবে, সরল, ধার্মিক, সত্যপরায়ণ হবে। যদি সে ভগবানকে জানতে চায়, তবে সরলতা ও দীনতার মধ্যে ওকে জীবনযাপন করতে হবে। মলিন, বিষয়াসক্ত মনে ভগবান দর্শন হয় না। আমি ওকে সেইভাবে মানুষ করব। ও কি আপনার মতো সন্ন্যাসী হয়ে যাবে? তুমি জানো আমি সন্ন্যাস গ্রহণ করিনি। আমার গুরুদেব মহারাজ বলেছিলেন, বাচ্চা তেরা আভি ভোগ হ্যায়, সন্ন্যাস দেননি। তিনি আমার ভবিষ্যৎ দেখতে পেয়েছিলেন ছবির মতো। তবে তিনি আমাকে আশীর্বাদ করেছিলেন, সংসার থেকেও আমি যেন ভগবানকে ভুলে না যাই, অসত্য পথে, লোভের পথে, পাপের পথে পা না দিই। শ্রীমদ্ ভগবতে যাকে বলেছে বিত্ত স্বার্থ, অর্থাৎ বিষয়ের জন্য জাল জুয়ো চুরি, তা কোনোদিন না করি। আমার ছেলেকে আমি সেই পথে পা দিতে এগিয়ে ঠেলে দেব? তোমার দাদার সম্পত্তি ভোগ করলে তাই হবে। তবে কি হবে দাদার সম্পত্তি? কেন তুমি? আমার ছেলে নেবে না? আমি নেব। আমাকে কি যে ভেবেছেন আপনি? তবে তোমার দুই বোন, তাদেরই বা কেন ঠেলে দেবেন বিষয়ের পথে? যদি তারা চায়, চাইলেও আপনি স্বামী, পরম গুরু তাদের। তারা নির্বুদ্ধি মেয়ে মানুষ, আপনি তাদের বোঝাবেন না কেন? তা হয় না তিলু। তাদের ইচ্ছা যদি থাকে, তারা বড় হয়ে গিয়েছে, ভোগের ইচ্ছা যদি থাকে, তবে ভোগ করুক। জোর করে নিবৃত্ত করা যায় না। জোর করবেন কেন? বোঝাবেন। আমি আগে তাদের মন বুঝি, তারপর বলবো আপনাকে। বেশ তো, যদি কেউ না নেয়, ও সম্পত্তি গরিব দুঃখের সেবায় অর্পণ করোগে, তোমার দাদার নামে, বৌদিদির নামে। তাদের আত্মার উন্নতি হবে, তৃপ্তি হবে এতে। সেই দিনই বিকেলে হঠাৎ হলা পেকে এসে হাজির। দূর থেকে ডেকে বললে, ও বর্দি, খোকা কই? খোকাকে ডেকে তিলু বললে, ও কে রে? খোকা চেয়ে বললে, দাদা। দাদা না রে, মামা। মামা। হলা পেকে দুগাছা সোনার বালা নিয়ে পরাতে গেল খোকার হাতে। তিলু বললে, না দাদা, ও পরাতে দেব না। কেন দিদি? উনি আগে মত না দিলি আমি পারিনে। সেবারও নিতে দাওনি, এবার না নিলে মোর মনে কষ্ট হবে না দিদিমণি? তা কি করবো দাদা? ওসব তুমি আনো কেন? ইচ্ছে করে তাই আনি। খোকন, তোর মামাকে তুই ভালোবাসিস? খোকা বিস্ময়ের দৃষ্টিতে হলাপ্যাকের মুখের দিকে চেয়ে বললে, হ্যাঁ। কতখানি ভালোবাসিস? আখখানা। একখানা ভালোবাসিস? বেশ তো। খোকা এবার হাত বাড়িয়ে হলাপেকের বালা দুটো দু হাতে নিলে। হলাপেকে হাততালি দিয়ে বললে, ওই দেখো, ও নিয়েছে। খোকা মনে পড়বে বালা। তুমি দেবা না, বুঝলে না? ঠিক ওই সময় ভবানী বাড়ুচি বাড়ির মধ্যে ঢুকে হলাপেকিকে দেখে বলে উঠলেন, আরে তুমি কোথা থেকে? হলাপেকে উঠে ভবানীকে সাষ্টাঙ্গে প্রণাম করলে। ভবানী হেসে বললেন, খুব ভক্তি দেখছি যে, এবার কি রকম আদায় উসুল হলো? ও কি, ওর হাতে ও বালা কিসের? তিলু বললে, হলা দাদা খোকনের জন্য এনেছে। হলাপেকের মুখ শুকিয়ে গেল। তিলু হেসে বললে, শোনো তোমার খোকার কথা। হ্যাঁ রে, তোর মামাকে কতখানি ভালোবাসিস রে? খোকা বললে, আখখানা। তুই বুঝি বালা নিবি? হ্যাঁ। ভবানী বাড়ুজ্জে বললেন, না না, বালা তুমি ফেরত নিয়ে নাও, ও আমরা নেব কেন? হলাপেকে ভবানীর সামনে কথা বলতে সাহস পেলে না, কিন্তু তার মুখ ম্লান হয়ে গেল। তিলু বললে, আহা, দাদার বড় ইচ্ছে, সেবারও এনেছিল, আপনি নেননি। ওর অন্নপ্রাশনের দিন। ভবানী বললেন, আচ্ছা তুমি এসব কেন নিয়ে এসে বিপদে ফেলো বলো তো? হলাপেকে নিরুত্তর, বোবার শত্রু নেই। যাও রেখে দাও এ যাত্রা।
কিন্তু আর কখনো কিছু হলাপেকের মুখ আনন্দে উজ্জ্বল দেখালো। সে ভবানীর পায়ের ধুলো নিয়ে বললে, আচ্ছা, আর মুই আনছি নে কিছু, মোর আক্কেল হয়ে গিয়েছে। তবে এ সে জিনিস নয়, এ আমার নিজের জিনিস। ভবানী বললেন, আক্কেল তোমাদের হবে না, আক্কেল হবে মরলে। বয়স হয়েছে এখনো কুকাজ কেন? পরকালের ভয় নেই? শুনছিলেন ইছামতির ষষ্ঠ পর্ব। পরবর্তী পর্বের জন্য সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ।